আমি যদি একবার আমার আগের রূপ দেখাই তাহলে বুঝবি আমি কি জিনিস। নিজেকে সান্ত্বনা দিল যে না, এখানে লেখাপড়া করতে এসেছি, কোনো ঝামেলায় পড়তে নয়। জুয়েলের চুপ করে থাকা দেখে মেয়েটা আরো কয়েকটা গালি আর কিছু হুমকি দিয়ে চলে গেল। চারপাশে কিছু স্টুডেন্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছিল। একজন বলল, ভাই, নিজের পায়ে নিজেই কুড়াল দিয়েছ। মানে? মেয়েটাকে চেনো? না। কলেজে আজ মনে হয় নতুন। ট্রান্সফার নিয়ে আসছি, 3য় সেমিস্টার। ও আচ্ছা, সেই জন্যই তো। মেয়েটার বাবা এই কলেজের সভাপতি, অনেক ক্ষমতাবান ব্যক্তি, এক নামেই সবাই চেনে। মেয়েটার বাবার ভয়ে দেখিয়ে যা ইচ্ছা তাই করে, ওর সাথে কেউ টক্কর দিতে পারে না। ছেলেটার কথা শুনে জুয়েল হাসলো। তারপর ছেলেটা বলল, না এমনি। আচ্ছা যাই ভাইয়া, পরে কথা হবে। এরপর ক্লাসের দিকে হাঁটা দিল। চলেন এবার আপনাদের পরিচয়টা দেওয়া যায়। আমি জুয়েল, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ পড়তেছি। আপাতত আমার কেউই নাই, এক ধরনের এতিম। আবার এটা ভাববেন না যে আমার বাবা মা নেই, সবাই আছে, কিন্তু আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। কি এখনো কিছু বুঝছেন না তো? চলেন বুঝিয়ে বলি। আমি ছিলাম বখাটে ছেলেদের লিডার। এমন কোনো খারাপ কাজ নেই যেটা আমি করিনি। মারামারি, রাজনীতি, এমনকি মাদকের ব্যবসাও করেছি। প্রতিদিন আমার নামে বাসায় বিচার আসতো। বাবা প্রতিদিন আমাকে অনেক বকাঝকা করতেন, কিন্তু কোনো কিছুই হতো না। এইভাবেই দিন যাচ্ছিল, আর বাবা আমার উপর দিন দিন ক্ষেপে কাঠ হয়ে যাচ্ছিল। একদিন আমার এক বন্ধু একটা মেয়েকে প্রপোজ করে, কিন্তু বন্ধু বখাটে বলে মেয়েটা রিজেক্ট করে দেয়। তারপর আমরা মেয়েটার পাশে গিয়ে ওর বাবাকে মেরে মেয়েটাকে বাসা থেকে উঠিয়ে নিয়ে আসি, কিন্তু ভুলবশত কারণে মেয়েটা পালিয়ে যায়। পরে আমাদের সবার নামে মামলা দেয়, সেজন্য বাবাকেও থানায় যেতে হয়। অনেক কষ্টে জরিমানা দিয়ে বাবা আমাকে বাসায় নিয়ে আসে। এরপর সবার সামনে ডান গালে একটা চর বসিয়ে দিয়ে বলে, তোর মতো ছেলের দরকার নেই, আজ থেকে তুই এই বাসায় থাকতে পারবি না। আমি মনে করব আমাদের কোনো সন্তান ছিল না। তোর মতো কুলাঙ্গারকে জন্ম দিয়েই আমি ভুল করেছি। বেরিয়ে যা এখন বাসা থেকে। যদি জীবনে কখনো ভালো হতে পারিস তখন আমার সামনে আসবি, আর না হলে আমি মরে গেলেও আসবি না। জুয়েলের মা দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু দেখতেছিল। কিছু বলার থাকলেও বলতে পারছে না, কারণ বাবার কথার উপর কথা বলার মতো সাহস আম্মুর আদৌ হয়ে ওঠেনি। বাবার কথাগুলো সহ্য করতে না পেরে বাসা থেকে বের হয়ে গেল জুয়েল। সেদিন ভেবেছিল বাসা থেকে বের হয়ে গেলে ভালো থাকতে পারবো, কিন্তু না। যখন বাইরে চলে আসলো দেখলো ওর পাশে কেউ নেই। ও রাজনীতি, গুন্ডামি, এলাকার বড় ভাই কেউ ছিল না। রাস্তার কুকুর পর্যন্ত ওকে ঘৃণার চোখে দেখছে। অনেকজনকে কল দিল, কেউই তাকে সাহায্য করতে আসেনি। সেদিন রাতটা রাস্তার পাশে একটা ল্যাম্পপোস্টের নিচে কাটালো জুয়েল। ও একা না, পাশে কিছু কুকুরও ছিল। তখন বুঝলো মাথার উপরে বাবার ছায়াটা কত গুরুত্বপূর্ণ। তখন সিদ্ধান্ত নিল যে ভালোভাবে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হয়ে বাবার সামনে গিয়ে দাঁড়াবে। আর আজ থেকে সব ধরনের রাজনীতি, গুন্ডামি বন্ধ দিয়ে দিবে, সাধারণভাবে চলবে। কোনোদিন বিপদে পড়লেও আর এই লাইনে আসবে না। তারপর এক মামাতো ভাইয়ের সাহায্যে আগের কলেজ থেকে ট্রান্সফার নিয়ে এই কলেজে চলে আসলো, আর 2টা টিউশনই নিল। ওগুলো দিয়েই নিজের খরচ চালিয়ে যাচ্ছে। আর আজকেই প্রথম দিনে কি ঘটলো আপনারা তো দেখলেনই। আপনাদের পরিচয় দিতে দিতে প্রিন্সিপালের রুমে চলে আসলো জুয়েল। আসসালামু আলাইকুম স্যার, আসতে পারি? আসো, কি চাই? স্যার, আমাকে জাহিদ ভাই পাঠিয়েছে, আপনার সাথে কথা বলার জন্য বলেছে। ও আচ্ছা আচ্ছা, তোমার কথা আমাকে জাহিদ বলেছিল। কি যেন নাম তোমার? জি স্যার, জুয়েল। আচ্ছা ভালো, এখানে কোনো সমস্যা হলে তুমি সরাসরি আমাকে জানাবে, আর কোনো কিছু দরকার হলেও বলবে। জি স্যার, অবশ্যই। ওকে, এবার ক্লাসে যাও। ক্লাসরুম চেনো? না স্যার, নতুন তো তাই চিনতেছি না। সমস্যা নেই, 3 তলার শেষের রুম। আর আমি অন্যান্য স্যারদেরকে বলে দিব তোমার কথা, সবার সাথে পরিচিত হয়ে নিও। যাও, ভালো করে পড়ালেখা করো। ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। তারপর অফিস থেকে বের হয়ে ক্লাসে গেল। সবাই অনেক চিল্লাচিল্লি করতেছিল। ওকে দেখে সবাই ভূত দেখার মতো স্তব্ধ হয়ে গেল। আসলে হওয়ারই কথা, ওরা এতদিন ধরে ক্লাস করছে, জুয়েলকে তো এর আগে দেখেনি।
ও গিয়ে পেছনের একটা টেবিলে গিয়ে বসলো। পাশের জন ওকে জায়গা দিয়ে সরে বসে গেল। এরপর মোবাইল টিপতেছে। জুয়েলও কোনো কথা না বলে মাথা নিচু করে বসে আছে। বাম পাশে তাকিয়ে দেখে ওই মেয়েটা যার সাথে একটু আগেই তার কথা কাটাকাটি হয়েছে। তার মানে মেয়েটার আমার সাথেই পড়ে। দূর শালা, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। খেয়াল করে দেখলো মেয়েটা ওর দিকে রাগের দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। একটু পর স্যার আসলো, সবাই উঠে দাঁড়ালো। জুয়েলও উঠলো, স্যারকে উদ্দেশ্য করে বলল, এই তুমি জুয়েল? জি স্যার। আচ্ছা বসো। এই সবাই শোনো, ও তোমাদের নতুন বন্ধু, ট্রান্সফার হয়ে এসেছে। আজ থেকে তোমাদের সাথে পড়ালেখা করবে। ক্লাস শেষে সবাই পরিচয় করে নিও। এখন বই দাও। এরপর ক্লাস শুরু হলো। মনোযোগ সহকারে ক্লাস করলো। জীবনে প্রথম এত মনোযোগ দিয়ে ক্লাস করলো জুয়েল। ভালোই লাগলো। ক্লাস শেষে ওর পাশে থাকা ছেলেটা একটা হাত বাড়িয়ে দিয়ে বলে, হাই, আমি হাকিম। হ্যালো, আমি জুয়েল। আগে কোথায় ছিলা? আগের ঠিকানা দিলাম। ও আচ্ছা, ভালো। একটা কথা বলতাম। বলো। ওই মেয়েটা, আরে ওর নাম তন্নি, এই ক্যাম্পাসের সবচেয়ে জেদি মেয়ে। কত ছেলে যে ওর চর খাইছে, ওর হাতে হিসেব নেই। ওর বাবার ক্ষমতা দেখিয়ে যে কোনো কাজ করে ফেলে। ভুলে ওর কাছে যাব না। আরে না, এমনি জিজ্ঞেস করলাম। আচ্ছা ঠিক আছে, থাকো, আমি তাহলে যাচ্ছি। আর ক্লাস করবে না? না, জিএফ পার্কে বসে আছে, তাড়াতাড়ি না গেলে সমস্যা। হা হা, আচ্ছা ঠিক আছে, যাও। ওকে, পরে দেখা হবে। এরপর হাকিম চলে গেল। জুয়েল একা একাই বসে রইল। আরো একটা ক্লাস করলো। বিরতির সময় ও ব্যাগ গোছাচ্ছিল। এমন সময় পেছন থেকে কেউ একজন হাত ধরে টান দিল। তাকিয়ে দেখে একটা মেয়ে। আমি ফারিয়া। জি, আমি জুয়েল। ফ্রেন্ড? জুয়েল কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। আসলে জীবনে কোনো মেয়ে ওর ফ্রেন্ড হতে চায়নি, না হওয়ারই কথা। বখাটে ছেলেদের কোনো মেয়ে পছন্দ করে না। কি সুন্দর মেয়েগুলোর কপালে বেশিরভাগ বখাটে ছেলেই থাকে। ওর এভাবে চুপ করে থাকা দেখে ফারিয়া বলল, ওই মিস্টার, জাস্ট ফ্রেন্ডশিপ করতে চেয়েছি, বিয়ে করতে না। এত চিন্তা করার কি আছে? না সরি, ওকে ফ্রেন্ড। আচ্ছা, আজ থেকে একজন অন্যজনকে তুই করে বলবো। আপনি বা তুমি এগুলো আমার পছন্দ না। আচ্ছা ঠিক আছে। চল এখন। কোথায়? ক্যান্টিনে আমার বাকি ফ্রেন্ডদের সাথে তোর পরিচয় করিয়ে দেবো। চলো। এরপর ক্যান্টিনে গেল ওরা। অনেক স্টুডেন্ট ওখানে বসে আছে। জুয়েল ফারিয়ার পিছু পিছু হাঁটতেছে। একটা টেবিলের পাশে গিয়ে ফারিয়া বলল, গাইস, ও হচ্ছে জুয়েল, আমাদের নতুন ফ্রেন্ড। তারপর সবার পরিচয় দিতে লাগলো। হাই, আমি সানি, আমি আরিয়ান, আমি সাদিয়া। জুয়েলও তার পরিচয় দিল। সাদিয়া বলল, আমাদের ফ্রেন্ডদের মধ্যে আপনি বা তুমি চলে না, শুধু তুই চলে। আমরাও তোকে তুই বলবো, তুইও আমাদের তুই বলবি। আচ্ছা ঠিক আছে। এবার বল কি খাবি? আপনারা যেটা খাবেন। ফারিয়া, ও মনে হয় আমাদের আপন করে নিতে পারেনি। এই তুই করে বলার জন্য বলছি না। আচ্ছা ঠিক আছে, তোরা যেটা খাবি সেটাই অর্ডার দে। আসলে ছেলে মেয়েগুলো যে এত মিশুক, এত ভালো মেন্টালিটির, ওদের সাথে না মিশলে হয়তো জানতোই না। একদিনে এত আপন করে নিল জুয়েলকে। হঠাৎ করে দেখলো সেই ফালতু মেয়েটা ওর দিকেই আসছে। চোখ মুখ লাল হয়ে আছে। ওর কাছে এসে পাশ কাটিয়ে চলে গেল। অন্য একটা টেবিলে গিয়ে বসলো। আরো কতগুলি গুন্ডি মেয়ে ওর পাশে গিয়ে বসলো। কিছুক্ষণ ওরা নিজেরা নিজেরা কথা বলতে লাগলো। তারপর পুরো দল ওদের কাছে আসলো। ওই কান ধর, ও আমার ফ্রেন্ড ফাহিমাকে চোখ মেরেছে। জুয়েল তো পুরো টাসকি খেয়ে গেল। তারপর বলল, আপনার সমস্যা কি? শুরু থেকে আমার পিছে লাগছেন। কি? আমি তোর পিছে লাগছি? তোর মতো ছোট লোকের পিছে আমি লাগবো? এই তন্নি, তোর সমস্যা কি? ও আজকে এই কলেজে আসলো আর তুই আজকে ওর পিছে লাগছিস, সমস্যা কি তোর? তোরা তো জলে কেন? তোর কি হয়? দেখ তন্নি, ও আমাদের ফ্রেন্ড, শুধু ফ্রেন্ড না, বলতে পারিস বেস্ট ফ্রেন্ড। বাহ, প্রথম দিনই বেস্ট ফ্রেন্ড, আর 2 দিন গেলে তো জামাই বানায় ফেলবি। হ্যাঁ বানাবো, তোর কোনো সমস্যা? যা এখান থেকে। ওই চল সবাই, এই ছোট লোকের বাচ্চাকে পরে মজা বোঝাবো। সবাই চলে গেল। রাগের মাথায় রক্ত উঠে গেল। বারবার ইচ্ছে করছে আগের রূপে 1 ঘন্টার জন্য ফিরে যাই, আর দেখিয়ে দেই ও কি জিনিস, ছোট নাকি অন্য কিছু দেখিয়ে দিই। জুয়েলকে চুপ থাকতে দেখে সাদিয়া বলল, কিরে, তোর সাথে তন্নির আগে কিছু হয়েছে?
আচ্ছা বাদ দে, মেয়েটা ফালতু, বাবার ক্ষমতা দেখে যা ইচ্ছে তাই করে। ওর থেকে দূরে দূরে থাকিস। ওইগুলো বাদ দে, এখন খেয়ে নে সবাই। তারপর খাওয়া দাওয়া করে বাসায় চলে গেল। প্রথম দিন ভালোই কাটছে। যদি তন্নি মেয়েটার সাথে এগুলো না ঘটতো তাহলে আরো ভালো হতো। রাতে শুয়ে শুয়ে ভাবছে, অচেনা একটা ছেলের সাথে তন্নি এমন কেন করলো? তবে তন্নি মেয়েটা কিন্তু অনেক সুন্দর। প্রথম দেখায় যে কেউ প্রেমে পড়বে, রাগটা একটু বেশি মনে হয়। এগুলো ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছে মনে নেই। সকালে ঘুম থেকে উঠে টিউশনি করিয়ে কলেজ চলে গেল। গেট পার হয়ে একটু ভেতরে গেল। গাছতলায় তন্নি অনেকগুলো গুন্ডি ফ্রেন্ড বসে বসে একটা ছেলেকে ডাক দিচ্ছে। ছেলেটা কান ধরে এক পায়ের ওপর দাঁড়িয়ে আছে। জুয়েল দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছে। এমন সময় একটা মেয়ে জুয়েলকে ডাক দিল। ওই চিকনা, ওই তোকে বলছি, এদিকে আয়। কি হয়েছে? কি সমস্যা? ডাকছেন কেন? সিনিয়রদের কিভাবে সম্মান দিতে হয় সেটাও জানিস না? মানে সিনিয়র কে? কে আবার? আমরা কি সিনিয়র না? ওই হ্যালো, আমরা সেম ব্যাচের। ওকে। তোর তো সাহস কম না, মুখে মুখে তর্ক করিস। সাহসের কি দেখছেন এখনো? কিছু বললি? না, আমি যাই, কাজ আছে। ওই দাঁড়া, কেন? তুই কান ধরে 5 বার উঠবস করবি। মানে তুই কান ধরে উঠবস করবি। যদি না করি? মেরে তোর মাংস আলাদা করে ফেলবো। তুই আমাদের সম্পর্কে ভালো করেই জানিস। দেখবো কি করো। আর কিছু না বলে ক্লাসে চলে গেল জুয়েল। দেখলো ওরা কাকে যেন কল দিচ্ছে, আসতে বলতেছে। জুয়েল ওদিকে খেয়াল না করে ক্লাসরুমে চলে গেল। তৃতীয় ঘন্টার সময় জুয়েল, সানি, সাদিয়া, ফারিয়া আর আইমান বসে বসে গল্প করতেছে। এমন সময় 4-5টা ছেলে স্টিলের পাইপ নিয়ে ক্লাসে ঢুকলো। দেখে মনে হচ্ছে না এই কলেজের ছেলে। স্টুডেন্টরা সবাই ভয় জড়ো হয়ে বসে আছে। ওদের মধ্যে একটা ছেলে বলল, ওই তোদের মধ্যে জুয়েল কে রে? সবাই ওর দিকে তাকালো। ছেলেটা ওর কাছে এসে, ওই তুই জুয়েল? আমি। ছেলেটা আর কোনো কথা না বলে জুয়েলের কলার চেপে ধরে টান দিয়ে বসা থেকে উঠিয়ে টানতে টানতে নিচে নিয়ে যায়। ক্লাস সহ পুরো ক্যাম্পাসের সবাই ওদের দিকে হা করে তাকিয়ে আছে। নিচে গাছতলায় নিয়ে যায়। দেখলো তন্নি আর ওর গুন্ডি মেয়েগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা ছেলের সাথে কথা বলতেছে। তার মানে ওরাই ওকে মারার জন্য ছেলে ফিট করেছে। জুয়েলকে যে ছেলেটা নিয়ে যায় সে বলল, ভাই ওরে নিয়ে এসেছে। ছেলেটা জুয়েলের দিকে তাকালো আর সাথে সাথে বলল, আরে জুয়েল ভাই, আপনি এখানে? ফাহাদ, তুই এখানে কেন? ওদের কথা শুনে তন্নি সহ বাকি সবাই হা করে তাকিয়ে আছে। আসলে ফাহাদ ছেলেটা ওর সাথেই রাজনীতি করত। একবার একটা মামলাও খায় আর জুয়েল তাকে সেখান থেকে উদ্ধার করে। সেই থেকে ওকে দেখলে সর্বোচ্চ সম্মান দেখায়। ভাই, এই মেয়েটা আমাকে টাকা দিয়েছে একজনকে মারার জন্য, কিন্তু সেই ছেলেটা যে আপনি সেটা আমাকে বলেনি। প্লিজ ভাই, কিছু মনে করবেন না, নেক্সট টাইম আর হবে না। প্লিজ ভাই, মাফ করে দেন। আচ্ছা বাদ দে, আমি কিছু মনে করিনি। ভাই, আপনি এখানে কেন? ওদিকে কি খবর? ওগুলো সব বাদ দিয়ে দিছি। আচ্ছা, এসব ব্যাপার এখানে না বললেই ভালো হয়। ওকে ভাই, আমি চলে যাচ্ছি। আর ওর ব্যবহারে কিছু মনে করবেন না। ওকে যা, কিছু মনে করিনি। আর এই যে আপনি, নেক্সট টাইম আর আমাকে ডাকবেন না, যত সব ফাজিল মেয়ে। আচ্ছা ভাই, যাচ্ছি। পুরো ক্যাম্পাসের স্টুডেন্টরা ওদের দিকে অবাক ভাবে তাকিয়ে রইল। সানি, আইমান, ফারিয়া, সাদিয়া ওরাও ছিল। জুয়েল ক্লাসে চলে গেল। কিছুই ভালো লাগছে না তার। মেয়েটা এমন কেন করলো আমার সাথে? ধর, ক্লাস করব না। সোজা ক্যান্টিনে চলে গেল। দেখলো ওখানে সানিরা সবাই আছে। জুয়েল গিয়ে ওদের পাশে বসলো। সবাই ভূত দেখার মতো হাঁ করে আছে। কিরে, তোরা এভাবে তাকিয়ে আছিস কেন? একটা সত্যি কথা বলবি? কি কথা? তুই কে? মানে আমি জুয়েল, তোদের ফ্রেন্ড। সেটা না হয় বুঝলাম, কিন্তু ছেলেগুলো তোকে দেখে এমন ভয় পেল কেন? আরে ওরে আমি আগে থেকেই চিনি, তাই। তুই মিথ্যা বলতেছিস। আমাদের বল, কোনো সমস্যা নেই, আমরা তো ফ্রেন্ড, কাউকে কিছু বলবো না। আরে ধর, কি বলবো? ছেলেগুলো তোকে দেখে এমন ভয় করলো কেন? শুধু আমরা না, তন্নি সহ পুরো ক্যাম্পাসের সবাই অবাক হয়ে গেছে। এর কারণ কি? আরে ধুর, আমি নিজেই জানি না। তার মানে তুই সত্যিটা বলবি নাই তো? এই সবাই চল এখান থেকে, আর লাভ নাই। এই কই যাস? বস এখানে, বলছি। বল তাহলে। পুরো ঘটনাটা ওদেরকে বললাম।
এই জন্যই ছেলেগুলো তোকে ভয় পেল। হুম। তুই কি তন্নির সাথে আবার কোনো ঝামেলা করবি? আরে না, ঝামেলা করলে প্রথমেই করতে পারতাম, কিন্তু আমি করব না। এগুলো করার ইচ্ছা থাকলে আগের ক্যাম্পাসেই করতাম, এখানে আসতাম না। কিন্তু ও যদি তোর সাথে আবার কোনো ঝামেলা করে? করলে করুক, বাট আমি কিছু করব না। ঝামেলা কেন করবে? আমরা কি মরে গেছি নাকি? আমরা থাকতে তন্নি আর কোনো ঝামেলা করতে পারবে না। ঠিক বলছিস বন্ধু, যা হয়েছে বাদ দে, আমরা আছি, তুই টেনশন নিস না। সেদিন ওদের সাথে আড্ডা দিয়ে বাসায় চলে আসলো। রাতে বসে বসে ভাবতে লাগলো, ও জন্ম হলো কি শুধু ঝামেলায় পড়ার জন্য? যাও সবকিছু ছেড়ে একটু ভালো হতে চেয়েছিল, সেটাও সম্ভব হচ্ছে না। তারপর খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লো। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আবারও কলেজে গেল। ক্লাসে গিয়ে সবার সাথে আড্ডা দিচ্ছে, এমন সময় তন্নি মেয়েটা আসলো, ছেলেদের মতো শার্ট প্যান্ট পরে। এসে ওর দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে রইল। জুয়েল ওর দিকে না তাকিয়ে আবারও আড্ডা দিতে শুরু করলো। ক্লাস শেষ করে ক্যান্টিনের দিকে যাচ্ছে, এমন সময় তন্নির গুন্ডির ফ্রেন্ডগুলো এসে ওকে ঘিরে ধরলো। কি রে হিরো, কই যাস? দেখেন, আপনাদের সাথে আমি কোনো কথা বলতে চাই না, সো আপনারা আপনাদের মতো থাকেন আর আমাকে আমার মতো থাকতে দেন। আরে তোর মতো ছোট লোক আমাদের সাথে কি কথা বলবে? তোর কোনো যোগ্যতা আছে আমাদের সাথে কথা বলার? মাথায় রক্ত উঠে গেল। নিজের রাগকে কন্ট্রোল করে আর কোনো কথা না বলে সোজা হাঁটা দিল জুয়েল। এমন সময় তন্নি অন্য পাশ হতে ওর সামনে এসে দাঁড়ালো। কি রে ছোট লোক, কই যাস? দাঁড়া এখানে। আপনার সমস্যা কি? আমার সমস্যা তুই, তোকে দেখলেই আমার গা জ্বলে। ডাক্তার দেখান, আপনার মনে হয় চুলকানি হয়েছে। তুই কি ভাবছিস কাল ছেলেটার হাত থেকে বেঁচে গেছিস বলে আমিও তোকে ভয় পেয়ে যাব? নো নেভার। তুই শুধু দেখ আমি তোর কি হাল করি। যা পারেন করেন, এখন সরেন সামনে থেকে। তারপর সোজা ক্যান্টিনে চলে গেল। সানিদের সাথে আড্ডা দিয়ে বাসার দিকে হাঁটা দিল। কিছু দূর যাওয়ার পর একটা ছেলে জুয়েলের পিছু নিল। খেয়াল করলো ছেলেটা ওকে ফলো করছে। আর একটু সামনে যাওয়ার পর আরো একটা ছেলে গলির ভেতর থেকে বের হয়ে ওই ছেলেটার সাথে হাঁটতে লাগলো। এভাবে মোট 5 জন ছেলে ওর পিছু নিল। জুয়েল তাড়াতাড়ি হাঁটা শুরু করলো, ওরাও তাড়াতাড়ি হাঁটা শুরু করলো। একটু পর একটা ছেলে ওকে পেছন থেকে ডাক দেয়। ওই সাদা শার্ট, দাঁড়া। জুয়েল পেছনে তাকাতেই দেখে প্রথমেই সেই ছেলেটা তাকে ডাক দেয়। জি, আমাকে বলছেন? তো এখানে কি তোর বাপ আছে যে তোর বাপকে ডাক দিব? জুয়েল পেছনে তাকাতেই দেখে প্রথমের সেই ছেলেটা তাকে ডাক দেয়। মাথা পুরো খারাপ হয়ে গেল। ইচ্ছে করছে একটা ঘুষি দিয়ে নাক ফাটিয়ে দিতে। রাগকে কন্ট্রোল করে বলল, বলেন, কি বলবেন? তোর কাছে আগুন আছে? জি না, আমি আগুন রাখি না। ওই বেটা, রাখিস না কেন? তুই জানিস না আমাদের আগুন লাগবে? আপনাদের এত আগুনের দরকার হলে নিজেরাই তো সাথে রাখতে পারেন, অন্যের কাছে হাত পাতার কি দরকার? ওই কি রাখবো, কি রাখবো না রাখবো সেটা কি তোর কাছ থেকে শিখতে হবে? বল, কথা বল। ছেলেটা ওকে ধাক্কা দিতে লাগলো। কি ব্যাপার, আপনি গায়ে হাত দিচ্ছেন কেন? হাত দিলে কি করবি তুই? পারলে কিছু কর। ছেলেগুলো জুয়েলকে চারপাশে ঘিরে ফেললো। দুইটা ছেলে হঠাৎ করেই ওর হাত দুইটা ধরে ফেললো। বাকি 3 জন ইচ্ছে মতো মারতে শুরু করলো। ও চাইলেও ওদের সাথে পেরে উঠতে পারছে না। একটা ছেলে ওর মাথায় অনেক জোরে একটা আঘাত করে। তারপর আর কিছুই মনে নেই। যখন জ্ঞান ফিরল, নিজেকে হসপিটালে আবিষ্কার করলো। দেখলো সানি, আইমান আর ফারিয়া ওর পাশে বসে আছে, তার মাথায় ব্যান্ডেজ করা। কি রে, তোরা এখানে? এখন কেমন লাগছে তোর? ভালোই, তোদের কি অবস্থা বল? আমরা ঠিক আছি। বল, তোর এই অবস্থা কি হলো? এই আইমান, তুই পাগল? ওর মাত্র জ্ঞান আসলো আর তুই এখনই প্রশ্ন শুরু করে দিলি? ও আগে একটু সুস্থ হোক, তারপর সবকিছু জানতে পারবি। ডাক্তার বলেছে বিকেল বেলা নিয়ে যেতে পারবো। সাদিয়া কই রে? ওর আম্মু অসুস্থ, বাসায় চলে গেছে। একটু আগেও এখানে ছিল। তোর আজকে আর মেসেজ যাওয়ার দরকার নেই, আমাদের বাসায় চল, ভালো হলে তারপর মেসেজ যাবে। আরে না, ও আমার সাথে যাবে, আমি আম্মুকে বলে দিয়েছি। না রে, আমি কারো বাসায় যাব না, মেসেই ঠিক আছে। তোদের টেনশন করার দরকার নেই, তোরা বরং এখন যা। পারলে বিকেলবেলা আসিস, আর না পারলে আসার দরকার নেই, আমি বাসায় যেতে পারবো। আরে মাথা খারাপ নাকি? তোকে এভাবে রেখে যাবো না। এই ফারিয়া, তুই মেয়ে মানুষ, বাসায় বকাঝকা করবে, তুই বরং বাসায় চলে যা। আমরা জুয়েলকে বাসায় দিয়ে এসে তারপর যাবো। আচ্ছা ঠিক আছে, কোনো দরকার হলে কল দিস। ওকে, যা তাহলে, কাল ক্যাম্পাসে আসলে দেখা হবে।
এরপর ফারিয়া চলে গেল। সানি আর আইমান বিকেল পর্যন্ত ওর সাথেই ছিল। বিকেলবেলা আবার ম্যাচে ফিরে গেল। এখন মোটামুটি ভালো লাগছে। এভাবে প্রায় 1 সপ্তাহ কেটে যায়। সানি আইমান সময় পেলে এসে দেখা করে যায়। ফারিয়া সাদিয়াও কয়েকবার এসেছিল আর নিয়মিত গ্রুপে কথা হয়। 1 সপ্তাহ পর কলেজে যাওয়ার জন্য রেডি হলো সানি আর আইমান। ওর সাথেই গেল। ভেতরে গিয়ে দেখলো ফারিয়া আর সাদিয়া আরো কয়েকজন মেয়ের সাথে আড্ডা দিচ্ছে। ওদের দেখে এগিয়ে আসলো। কিরে আসছিস? চল ক্লাসে যাই, অনেকদিন ক্লাস করিনি। আরে আজব, তোরা তো প্রতিদিনই কলেজে আসিস, তাহলে ক্লাস করিসনি কেন? আরে বেটা, তোরে ছাড়া ক্লাস করে কোনো মজা আছে? চল ক্লাসে চল। চল। আচ্ছা শোন, 2টা ক্লাস করে চলে আসবো। কেন? আজকে একটু ঘুরতে যাব, অনেকদিন কোথাও ঘুরতে চাই না। আচ্ছা দেখা যাবে, এখন চল। 3য় তলায় ওঠার সাথে সাথে দেখলো ওই গুন্ডি তন্নি মেয়েটা তার ফালতু বান্ধবীগুলোর সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসাহাসি করতেছে। ওদের দেখে এগিয়ে আসলো। কিরে, তুই এখনো বেঁচে আছিস? আমি তো ভাবছি সেদিনই মরে গেছিস। ওই তোর সমস্যা কি রে? তুই ওর সাথে এমন করলি কেন? ভাগ্যিস সেদিন আমরা ছিলাম না, তাহলে দেখতি। তন্নির সাথে সাথে সানির কলার চেপে ধরে, তারপর বলে, কি দেখাতি তুই? ডানা গজাইছে তাই না? বেশি পাকনামি করলে আজই টিসি দিয়ে লাথি দিয়ে কলেজ থেকে বের করে দিব। দেখি তোর কোন বাপ আমার কি করতে পারে। এই, তোর বাবা কলেজের সভাপতি বলে যাইছে তাই করবি নাকি? তুই চুপ থাক শালা ফালতু। টনি, তুই কিন্তু বেশি করে ফেলতেছিস। এই কলেজে আমরাও বেতন দিয়ে পড়ালেখা করি, তোর বাবার টাকাই পড়ি না। সো কথাবার্তা ঠিক করে বলবি। ওই, এই ছোট লোকের বাচ্চার জন্য তোদের তো দরদ কেন? ও ছোট লোক হোক আর যাই হোক, ও আমাদের ফ্রেন্ড। আর ওর বাবার তোর 14 গোষ্ঠীকে কিনতে পারবে। মানে? তোকে এত মানে বুঝাতে পারবো না, জায়গা দে, ক্লাসে যাব। এই শোন, তোরা খুব ভালো করে জানিস আমি কি জিনিস। তো এখনো সময় আছে, ওই ছোট লোকের বাচ্চার সাথে আর মিশবি না। সেটা তোকে জিজ্ঞেস করে আমরা করবো না? দেখ তোদের কি হাল করি। একটা তো একটুর জন্য বেঁচে গেল, তোরা কি করে বাঁচিস সেটা আমি খুব ভালো করেই দেখবো। যা পারিস কর। সে এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের কথাগুলো শুনছিল। জুয়েল ক্লাসে গিয়ে নীরবে বসে রইল। কিরে, কি ভাবতেছিস? আমার জন্মই হয়েছে শুধু ভেজালের মধ্যে পড়ার জন্য মনে হয়। আর টেনশন করিস না, সব ঠিক হয়ে যাবে। তারপরও তন্নি যদি তোদের কোনো ক্ষতি করে, ওর তো বিশ্বাস নেই। আরে কিচ্ছু করতে পারবে না। তারপরও একটু পর স্যার আসলো। এসে প্রি টেস্ট পরীক্ষার কথা জানিয়ে দিয়ে গেল। 1 সপ্তাহ পর পরীক্ষা। স্যার চলে যাওয়ার পর ক্যান্টিনে গিয়ে নাস্তা করে বাসায় চলে গেল সবাই। এই 1 সপ্তাহ আর ক্যাম্পাসে যায়নি জুয়েল। যদি তন্নি মেয়েটা কোনো ঝামেলা করে, পরে দেখা যাবে পরীক্ষায় মিস হয়ে যাবে এই ভয়। তার চেয়ে ভালো কলেজে না যাওয়াটাই উত্তম। সানিয়া রায়মানের সাথে বিকেলবেলা বসে বসে আড্ডা দিত। দেখতে দেখতে পরীক্ষার দিন চলে আসলো। রেডি হয়ে কলেজে চলে গেল। গেটের সামনে আয়মানের সাথে দেখা। কিরে আসছিস? আমি তোর জন্য দাঁড়িয়ে আছি। বাকিরা কোথায়? ওরাও ছিল, আমি পাঠিয়ে দিয়েছি। ও আচ্ছা, চল হলরুমে যাই। হলরুমে গেল ওরা। সানিকে দেখলো এক দৃষ্টিতে সাদিয়ার দিকে তাকিয়ে আছে। জুয়েল গিয়ে ওর কাঁধে হাত দিল। কিরে, কি দেখোস? আরে মামা, চলে আসছিস? ওদিকে কি দেখোস? সাদিয়াকে নাকি পাশেরটাকে? আরে না, তোরা আসছিস না দেখে ওদিকে তাকে রইলাম আর কি। বুঝি, সব বুঝি। ফ্রেন্ড হয় আমাদের, ভুলেও অন্য কিছু চিন্তা করিস না। পরে দেখবি ফ্রেন্ডশিপটাই নষ্ট হয়ে গেছে। তুই শালা 1 লাইন বেশি বুঝিস। আচ্ছা বাদ দে, ভিতরে চল। চল। ভেতরে গিয়ে সিট নাম্বার খুঁজতে লাগলো ওরা। অবশেষে মাঝখানের একটা টেবিলে তাদের সিট পেল। জুয়েল পাশে তাকাতেই দেখে তন্নির সিট। মেয়েটা প্রথমে বসে বসে আড্ডা দিচ্ছিল। ওকে দেখে যেন মাথায় আকাশ ভেঙে পড়লো। তারপর বলল, ওই কুত্তা, তুই এখানে কেন? এই ভদ্রভাবে কথা বলেন, এখানে আমার সিট, তাই আমি এখানে। কিন্তু তুই আমার পাশে বসতে পারবি না। সেটা আপনি স্যারকে বলেন, আমি এখানেই বসবো। সেদিনের মায়ের কথা ভুলে গেছিস? আজকেও তোর একই অবস্থা করব। যা পারেন করেন, বাট আমি এখান থেকে অন্য কোথাও যাচ্ছি না। দেখ আমি কি করি। দূর, এই মেয়েটা থেকে যতই দূরে থাকতে চাই ততই কাছে চলে আসি। আল্লাহ জানে আজকে আমার কপালে কি আছে। তন্নি উঠে চলে গেল। বাইরে গিয়ে প্রিন্সিপাল স্যারকে ডেকে নিয়ে আসলো। কি ব্যাপার জুয়েল, সমস্যা করতেছো কেন? স্যার বিশ্বাস করেন, আমি কিছু করিনি। উনি বলছে আমি নাকি এখানে বসতে পারবো না। কেন? এখানে বসলে সমস্যা কি? না, সমস্যা ছোট লোকের বাচ্চা আমার সাথে বসতে পারবে না। ওর কোনো যোগ্যতা আছে আমার সাথে বসার? সবগুলো স্টুডেন্ট জুয়েলের দিকে তাকিয়ে আছে। স্যার তন্নিকে বলল, বসার মধ্যে আবার যোগ্যতা কিসের? আরো অনেক ভালো ছেলে।
আপনার এত কথা শোনার জন্য আপনাকে ডাকিনি, আপনাকে জাস্ট ওকে এখান থেকে উঠতে বলেন। এটা কোন ধরনের বেয়াদবি? আপনি কি উঠাবেন নাকি আমি আব্বুকে কল দিয়ে আপনার ব্যবস্থা নিতে বলবো? না 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 না, তোমার আব্বুকে বলার দরকার নাই, আমি ওকে উঠতে বলছি। বাবা কিছু মনে করো না, তুমি ওই পিছন বেঞ্চটাতে গিয়ে বসো। কিন্তু স্যার। প্লিজ বাবা, আমার কথাটা শোনো। ওকে স্যার। তারপর জুয়েল পেছনের দিকে চলে গেল। রাগে পুরো শরীর গরম হয়ে গেল। ইচ্ছে করলো আগের রূপে ফিরে যেতে আর দেখিয়ে দেয় জুয়েল কি জিনিস। মুহূর্তেই বাবার বলা কথাগুলো মনে পড়ে গেল। নিজের রাগকে কন্ট্রোল করে পেছনে গিয়ে বসলো। পরীক্ষা শুরু হয়ে গেল। প্রশ্ন মোটামুটি ভালোই পড়েছে, ভালোই লিখলো। তন্নি নাকি ফার্স্ট গার্ল। জুয়েলের টার্গেট তন্নিকে যেভাবেই হোক পেছোতে হবে। সেই টার্গেট নিয়ে ও নিজের মতো পরীক্ষা দিতে লাগলো। এভাবে সবগুলো পরীক্ষা শেষ হয়ে গেল। জুয়েল সবার শেষে যেত আর সবার আগে চলে আসতো। চাইতো না আর কোনো ঝামেলা হোক। মাঝে মাঝে সানিয়ার আইমানে সে বাসায় দিয়ে যায়। পরীক্ষার পর 7 দিন বন্ধ দেয়। সানি, আইমান, সাদিয়া আর ফারিয়া সিদ্ধান্ত নিল কোথাও ঘুরতে যাবে। জুয়েলকেও বলল, বাট পকেটে কোনো টাকা ছিল না। তাদেরকে মিথ্যে কথা বলল যে সে টিউশনি রেখে যেতে পারবে না, হয়তো পরে দেখা যাবে আমার টিউশনি চলে গেছে। পরে ওরাও আর ঘুরতে যায়নি। এমনি প্রতিদিন বিকেল বেলা সবাই মিলে আড্ডা দিত। আজকে বন্ধের শেষ দিন। সন্ধ্যের সময় টিউশনিতে গেল। গিয়েই তো মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। ও যে বাসায় পড়াই সেই বাসায় তন্নি বসে আছে, টিভি দেখতেছে। জুয়েলকে দেখে জেগে লাল হয়ে বলে, এই ছোট লোক, তুই এখানে কেন? জুয়েল কোনো কথা না বলে পড়ার রুমে চলে গেল। এখানে কোনো কথা বললে মেয়েটা ওকে বারবার ছোট করবে। এখানে অন্তত একটা মান সম্মান আছে। জুয়েল গিয়ে পড়াতে শুরু করলো। ওর স্টুডেন্টকে জিজ্ঞেস করলো, ও তোমার কে হয়? ও আমার ফুফাতো বোন। আপনি চিনেন নাকি? না, এমনি। আরে ভাইয়া, ও তো আপনাদের ওই কলেজে পড়ে, দেখেননি কখনো? একবার মনে হয় দেখেছিলাম, সেই জন্যই তোমাকে জিজ্ঞেস করলাম। আচ্ছা বাদ দাও, তুমি বই বের করো। তারপর বই বের করে পড়াতে শুরু করলো। তনি ওকে দেখেই ওর মামিকে, মানে তার স্টুডেন্টের আম্মুকে বারবার কি যেন বলতেছে। ওর মামিও কি যেন চিন্তা করলো। তারপর কাকে যেন কল দিয়ে কথা বলল। জুয়েল ওইদিকে খেয়াল করলো ওরা কি করতেছে, কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে না। পড়ানো শেষ করে যেই বাইরে চলে যাবে এমন সময় স্টুডেন্টের আম্মু এসে ওকে বলল, এই নাও কি এখানে আন্টি? তোমার এই মাসের বেতন। কিন্তু আন্টি, আমার তো এখনো মাস শেষ হয়নি। জানি, কিন্তু তোমার পড়ানো আমাদের ভালো লাগছে না, তাই আমরা লিজার জন্য অন্য টিচার ঠিক করেছি। তোমাকে আর আসার দরকার নেই। মুহূর্তেই পায়ের নিচ থেকে যেন মাটি সরে যেতে লাগলো। এই 2টা টিউশনি দিয়ে সে পড়াশোনার খরচ চালায়, খাওয়া দাওয়া করে। আর তন্নি ওর পেটেই লাথি দিল। বাহ, আসলেই নিয়তি কি থেকে কি করে বলা যায় না। জুয়েল আর কোনো কথা না বলে ওই বাসা থেকে চলে আসলো। তন্নিকে দেখলো দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতেছে। ফকিন্নি, তোরে যদি কোনোদিন জায়গা মতো পাই তখন বোঝাবো জুয়েল কি জিনিস। আপাতত এই শহরে ক্যাম্পাসে নতুন, তাই কিছু করছি না। নিজের ফাউন্ডেশনটা ঠিক করে নেই, তারপর দেখবি। পরের দিন কলেজ খুললো, কিন্তু গেল না জুয়েল। কেমন যেন বিরক্ত লাগছে। সানি, আইমান অনেকবার কল দিয়েছে, ধরেনি। রাস্তায় বের হলো। যদি 2-1টা টিউশনি পাই তাহলে আপাতত চিন্তাটা কমবে। কিন্তু এই নিষ্ঠুর শহরে কোনো কিছুই সহজে পাওয়া যায় না। মাথার উপর বাবার ছায়া যে কি জিনিস এখন হাড়ে হাড়ে বুঝতে পারলো তা। ইচ্ছে করলো আবার আব্বু আম্মুর কাছে ফিরে যেতে, কিন্তু সেটা অসম্ভব। সে যে কাজগুলো করেছে সেগুলোর জন্য আব্বু আম্মু জীবনেও ওকে ক্ষমা করবে না। সেদিন বাসায় এসে খাওয়া দাওয়া না করেই ঘুমিয়ে গেল। ঘুম থেকে উঠে দেখে ফারিয়া কয়েকবার কল দিয়েছে। ও ব্যাক করলো। কি রে, কি অবস্থা? ওই হারামি, কল ধরিসনি কেন? সরি রে, ঘুমেছিলাম। বল কি হয়েছে? কালকে ক্যাম্পাসে আসিসনি কেন? কালকে তোকে স্যাররাও অনেক খুঁজছিল। কেন, আমি আবার কি করলাম? আগে বল, ট্রিট দিবি? আচ্ছা বাবা, দিব। এখন বল কি হয়েছে? তুই আমাদের ডিপার্টমেন্টের মধ্যে ফার্স্ট হয়েছিস। কংগ্রাচুলেশন দোস্ত। আরে কি বলিস, সত্যি নাকি? তোর কি মনে হয় আমি মিথ্যে বলছি? আচ্ছা ঠিক আছে, তোরা ক্যাম্পাসে থাক, আমি আসতেছি। তাড়াতাড়ি রেডি হয়ে কলেজে চলে গেল। মনের মধ্যে অন্য রকম একটা আনন্দ বয়ে যাচ্ছে। তন্নিশালী এবার ঠেলা বুঝ। বাবা সভাপতি আর নিজে একটু মেধাবী হওয়ার কারণে যা ইচ্ছা তাই বলেছিস আমাকে। এবার তোকে বোঝাবো আমি কি জিনিস। কলেজে চলে গেল, সবাই ছিল। জুয়েল গিয়ে ওদের সাথে হাত মেলালো। বাকি সবাই আছে, বাকি যারা আছে সবাই সে কথা বলে গেল। নিজের কাছেও ভালো লাগছে। আইমানকে দেখলো একদম হিরো সেজে এসেছে। জুয়েল গিয়ে জিজ্ঞেস করলো, কিরে, আজ কেমন সাজুগুজু ঘটনা কি? দাঁড়া, একটু পর বলছি।
এখন বলে সমস্যা কি? সাদিয়া আর ফারিয়া চলে যাক। ওরাও সহজে যাবে না। তুই বরং এক কাজ কর, পুকুর পাড়ে চলে যা, আমি সানিকে নিয়ে আসতেছি। ওকে। পরে জুয়েল সানিকে সিস্টেম করে পুকুর পাড়ে নিয়ে চলে গেল। এবার বল কি হয়েছে? কিভাবে যে বলি? ওই শালা, আমরা কি তোর শ্বশুর লাগি নাকি যে লজ্জা পাচ্ছিস? বল কি বলবি? দোস্ত, সাদিয়াকে আমি ভালোবাসি, একটু সিস্টেম করে দে না। কোন সাদিয়া? আমাদের বন্ধু সাদিয়া। কি তুই আর মেয়ে পেলি না? আরে কি করবো বল, সে প্রথম থেকে ওরে ভালোবাসি, কিন্তু বলতে পারতেছি না, যদি ফ্রেন্ডশিপ নষ্ট করে দেয় তাই। তোরা না করলে কে করবে বল? আচ্ছা টেনশন করার দরকার নেই, দেখি কি করা যায়। আজকে বলে দে। শালা পাগল হয়ে গেছে। আরে আজকে না, সময় করে। আচ্ছা কয়েকদিন পর তো ওর জন্মদিন, সেদিন না হয় করে দিস, আমি শিখিয়ে দিব। থ্যাঙ্কস দোস্ত। এখন থ্যাঙ্কস দেওয়ার দরকার নেই, যখন কাজ হবে তখন দিস। এখন চল বাইরে যাই। চল, ওরা বসে আছে। তারপর বাইরে চলে আসলো। বাইরে সে জুয়েল, সানি, আইমান, সাদিয়া আর ফারিয়া বসে বসে আড্ডা দিচ্ছে। এমন সময় তন্নি তার পুরো গ্যাং নিয়ে ওদের সামনে আসলো। এসে জুয়েলের কলার চেপে ধরলো। ওই খুব হিরো হয়ে গেছিস না? তুই এই ক্যাম্পাস ছেড়ে চলে যাবি? যদি না যাই কি করবি তুই? ওই তুই চুপ থাক, তোর মতো ফালতুর সাথে কথা নাই। এই তোর সমস্যা কি? সব সময় গুন্ডানি মাস্তানি ছাড়া আর কোনো কাজ নেই তোর? হ্যাঁ, দাঁড়া, তোরও ব্যবস্থা নিতেছি। খুব পাখা গজাইছে না? ওই তোকে যেন দ্বিতীয়বার আর না দেখি। কি করবি দেখলে? তোর তো সাহস কম না, তুই আমার মুখে মুখে তর্ক করিস। দেখ এবার আমি কি করি। আরে যা 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 পারিস কর, আমার চুলও ছিঁড়তে পারবি না। দেখবি কি করি, এখনো সময় আছে, চলে যা। দূর, মেজাজটাই খারাপ করে দিল। না আর এখানে থাকবো না, আমার জন্য আমার বন্ধুদেরও সমস্যা হতে পারে। আইমান আর সাদিয়ার রিলেশনটা করে দিয়ে চলে যাব। কলেজ শেষে চলে যাচ্ছে এমন সময় একটা ছেলে জুয়েলকে পেছন থেকে ডাক দেয়। তাকাতেই দেখে। কি ভাই, সমস্যা কি আপনার? সেদিনের মায়েরে মনে হয় তোর পেট ভরেনি। মানে? মানে আজকেও তোকে মারার জন্য টাকা দিয়েছে। এখন তুই বল তোকে কি করব? তো মারেন, টাকা যেহেতু খেয়েছেন তো মারেন। মনে রাখবেন, বিনা অন্যায় কাউকে আঘাত করলে সেটার ফল আপনিও পাবেন। আচ্ছা শোন, তোকে আজকের মতো ছেড়ে দিলাম, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? তোকে এই ক্যাম্পাস থেকে চলে যেতে হবে, আর এক সেকেন্ডেও এখানে থাকতে পারবি না। জুয়েল নিশ্চুপ হয়ে রইল। কিরে, কিছু বলিস না কেন? ওকে, চলে যাব। আপনার ম্যাডামকে বলবেন শান্তিতে থাকতে। তুই গেলেই উনি শান্তিতে থাকবে। জুয়েল আর কোনো কথা না বলে বাসার দিকে হাঁটা দিল। চিন্তা করলো আর না থাকাই বেটার হবে। কিন্তু আইমান যে সাদিয়াকে প্রপোজ করবে বলেছিল, সেটার কি হবে? দূর, যা হওয়ার হবে, আগে ওদের দুজনকে মিলিয়ে দিয়ে যাই। কিন্তু সাদিয়ার বার্থডে তো আরো কয়েকদিন পর। এই কয়েকদিন ক্যাম্পাসে গেলে ছেলেগুলো আবার আক্রমণ করবে। এবার আক্রমণ করলে আর বেঁচে থাকবো বলে মনে হয় না। তার চেয়ে বেটার এই কয়েকদিন ক্যাম্পাসে যাব না। এভাবে কয়েকদিন চলে গেল। সানি আইমান বারবার কল দিয়ে কারণ জানতে চাইলো, জুয়েল অসুস্থ বলে কাটিয়ে দিল। অবশেষে সাদিয়ার বার্থডে চলেই আসলো। আগামীকাল সাদিয়ার বার্থডে। আজকে থেকেই সবাই মিলে প্রিপারেশন নেওয়া শুরু করলো, কিভাবে কি করবে। বিকেলবেলা সানি, আইমান আর জুয়েল দীঘার পাড়ে গেল। দোস্ত, কেমনে কি করব একটু তো বল। কেকের অর্ডার দিয়েছিস? আমি আসার সময় দিয়ে আসছি। গুড। কেকের মধ্যে একটা রিং লুকানো থাকবে, আমরা তিনজন ছাড়া আর কেউই যেন না জানে। অনুষ্ঠান করবি কোথায়? সিজলার রেস্টুরেন্টে করলে কেমন হয়? আরে না, ক্যাম্পাসে করব। ফারিয়াকে বলে দিব আমাদের ডিপার্টমেন্টের সবগুলো মেয়েকে নিয়ে আসার জন্য। ক্যাম্পাসে কোথায় করবি? আমাদের ক্লাসেই। ক্লাস শুরু হওয়ার আগে আমরা আমাদের সবগুলো কাজ সেরে ফেলবো। আচ্ছা, ও প্রপোজ কিভাবে করবে? বলছি, আইমান শোন। বল। এই স্টাইলে প্রপোজ করবি। আচ্ছা, সাদিয়া যদি রাজি না হয়? সেটা পরে দেখা যাবে, আগে প্রপোজ তো কর। আমরা আছি, টেনশন করিস না, আশা করি অ্যাকসেপ্ট করবে। দোয়া কর দোস্ত। আচ্ছা, এখন কিছু কেনাকাটা করতে হবে। কি কি কিনবি? আগে বাজারে চল, তারপর না হয় দেখা যাবে। ওকে চল। আচ্ছা, আর একটা কথা। কি? কালকে কি শার্ট প্যান্ট পরবো নাকি কোট টাই? কালকে পাঞ্জাবি পরবি। তাহলে তোরাও পরিস। সেটা পরে দেখা যাবে। পরে না, চল আমরা সেম কালারের পাঞ্জাবি কিনে নিই, কালকে পরবো। আচ্ছা ঠিক আছে। এরপর তিনজন মিলে অনেক কেনাকাটা করলো। জন্মদিনের যতগুলো আইটেম আছে তার চেয়ে একটু বেশিই কিনলো। সবগুলো কেনাকাটা শেষ। এমন জন্মদিন জুয়েল এর আগে কখনো পালন করেনি। যাই হোক, রাত অনেক হয়ে গেছে। সকালে তাড়াতাড়ি ক্যাম্পাসে যেতে হবে, তাই ঘুমিয়ে গেল। সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সানির বাসার সামনে চলে গেল। জুয়েল আর সানি তাড়াতাড়ি করে ক্লাসে গেল। যাওয়ার সময় সবগুলো জিনিস সাথে করে নিয়ে গেল। গিয়ে ওরা দুজনে ক্লাসরুম সাজাতে শুরু করলো। সানি বলল, এই ফারিয়াকে একটা কল দিব। কেন? ফারিয়াকে না ডাকলে হয়তো মনে কষ্ট নেবে। সাদিয়াকে ডাকার দরকার নাই। আচ্ছা ঠিক আছে, কল দে।
সানি ফারিয়াকে কল দিল। হ্যালো ফারিয়া, কই তুই? আমি তো বাসায়। কেন, কি হয়েছে? আরে ফকিনি, বাসায় কি করিস? আজকে যে সাদিয়ার বার্থডে ভুলে গেছিস? ও শেট, আমার তো মনেই ছিল না। তোরা কোথায়? আমরা ক্লাসে আছি, তাড়াতাড়ি আয়। ওকে, আমি সাদিয়াকে নিয়ে আসছি। আরে ওরে নিয়ে আসার দরকার নেই, ওরে নিয়ে আসলে তো আমাদের সব প্ল্যান জেনে যাবে। তাও ঠিক। আচ্ছা তোরা থাক, আমি আসছি। তাড়াতাড়ি। ফারিয়া আসতে আসতে জুয়েল আর সানি সবকিছু রেডি করে ফেললো। একটু পর ফারিয়া আসলো। কিরে, এত কিছু কখন করলি? পরে শুনিস, এখন একটা কাজ কর। কি কাজ? সাদিয়া আসছে কিনা দেখ, যদি আসে তাহলে ক্লাসে আসতে দিস না, আমাদের এখনো অল্প একটু কাজ বাকি আছে। আচ্ছা ঠিক আছে। তো দাঁড়িয়ে আছিস কেন? যা বাইরে গিয়ে দেখ। এই তুই আইমানকে একটা কল দে তো। ওয়েট, দিতেছি। সানি কল দিল। কি ব্যাপার দুলা ভাই, কই আপনি? আরে বেটা, এমনি বলিস কেন? শরম লাগে তো। তো শরমের গোষ্ঠী কিলাই, তাড়াতাড়ি আয়। এই তো আমি গেটের সামনে আছি, 2 মিনিট ওয়েট কর, আসছি। তাড়াতাড়ি আয়। একটু পর আইমানও চলে আসলো। ওদেরও সবকিছু রেডি। বাহ, এত সুন্দর লাগছে ক্লাসরুমটা, দেখে শরীরে একটা ভাব চলে আসলো। বন্ধু, আমার তো শরীর কাঁপতেছে রে। কেন? কিভাবে যে প্রপোজ করব, আগে কখনো কাউকে করিনি তো, তাও এরকম একটা সুন্দর পরিবেশে। কবিতাটা মুখস্থ করছিস? হুম। ওটা মনে মনে রিভিশন দে। দিতেছি তো। কথা বলতেছে এমন সময় ফারিয়া কল দিল। হ্যালো জুয়েল। বল। সাদিয়া তো আসছে, এখন কি করব? আচ্ছা নিচে দাঁড়া, আমি আসতেছি। তাড়াতাড়ি আয়। এরপর জুয়েল চলে গেল। যাওয়ার সময় সানিকে বলল সবগুলো ফ্রেন্ডকে ক্লাসে ডেকে নিয়ে আসতে। এরপর জুয়েল নিচে চলে গেল, গিয়ে দেখে ফারিয়া আর সাদিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছে। ও যাওয়ার পর, কিরে তোর আবার কি হয়েছে? কেন, আমার আবার কি হবে? নীল পাঞ্জাবি গায়ে দিয়ে আসলি, ঘটনা কি? আরে কিসের ঘটনা, এমনি একটা কারণ আছে। তো কারণটা কি আমরা জানতে পারি না? ওসব জানতে পারবি, এখন ক্লাসে চল। ওকে চল। ওই দাঁড়া। আবার কি হলো? জুয়েল কোনো কথা না বলে ওর চোখগুলো আড়াল করে ধরলো। কিরে চোখ ধরতেছিস কেন? তোর জন্য একটা সারপ্রাইজ আছে, এখন হাঁটতে থাক। জুয়েল সাদিয়ার চোখগুলো ধরে ক্লাসে নিয়ে যাচ্ছে, আর পুরো ক্যাম্পাসের সবাই ওদের দিকে হাঁ করে তাকিয়ে আছে। ওর এমন কর্মকাণ্ড দেখে সবাই ওদের পেছন পেছন আসতে লাগলো। যাই হোক, অবশেষে ক্লাসে নিয়ে গেল। ক্লাসেও অনেকগুলো বন্ধু ছিল। জুয়েল ক্লাসে নিয়ে গিয়ে ওর চোখ খুলে দিল আর বলল সারপ্রাইজ। সবাই একসাথে বলে উঠলো হ্যাপি বার্থডে। জুয়েলও বলল হ্যাপি বার্থডে সাদিয়া, হ্যাপি বার্থডে টু ইউ। সাদিয়া এমন কাণ্ড দেখে অবাক হয়ে যায় আর সাথে সাথে জুয়েলকে জড়িয়ে ধরে। সাদিয়া যখন জুয়েলকে জড়িয়ে ধরে, বেচারা আইমান এক বুক মনে কষ্ট নিয়ে ওদের দিকে তাকায়, মনে মনে বলল শালা সারা জীবন তোকে জড়িয়ে ধরবে। তারপর জুয়েল বলল যা কেকটা কাট। সাদিয়া কেক কাটতে গেল। সানি কয়েকজন বন্ধুর হাতে অনেকগুলো বাজি দিয়ে দিল। সবাই বাজি ফাটাইতেছে, আবার অনেকে স্প্রে মারতেছে। এসব কাণ্ড দেখে ফারিয়াও অবাক হয়ে গেল। সাদিয়া মোমবাতি নেভালো, সবাই একসাথে উইশ করলো। যখন সে কেক কাটবে তখনই কেকের ভেতর একটা রিং বের হয়। রিং দেখে সাদিয়া আরো বেশি অবাক হয়ে যায়। জুয়েল আইমানকে ইশারা দিল এবার তার কাজ সেরে ফেলতে। আইমান আস্তে আস্তে সাদিয়ার সামনে গেল। রিংটা হাতে নিয়ে ফিল্ম স্টাইলে হাঁটু গেড়ে বসে জুয়েল যে বাক্যটা শিখিয়ে দিয়েছিল সেটাই বলতে লাগলো। দেখেছি যেদিন প্রথম তোমায় দিয়েছি এই মন, এক জীবনে ভালোবেসে ভরবে না তো মন। ধরবে কি আমার হাত সারা জীবনের জন্য, বুঝবে কি আমার মন একটিবারের জন্য। যদি ধরো এই হাত, কথা দিলাম পুরো পৃথিবী ছেড়ে দেব, তবুও তোমার হাত ছাড়বো না। সাদিয়া, আমি তোকে ভালোবাসি, নিজের চাইতেও বেশি ভালোবাসি। আমি সারা জীবন তোর সাথেই কাটাতে চাই। আই লাভ ইউ সাদিয়া। কথাগুলো বলে আইমান নিচের দিকে তাকিয়ে আছে, ডান হাতে রিংটি বাড়িয়ে দিয়ে। সাদিয়ার গলা শুকিয়ে গেল মনে হয়, বারবার এদিক ওদিক তাকাচ্ছে। জুয়েলের দিকে তাকাতেই জুয়েল ইশারায় অ্যাকসেপ্ট করতে বলল। সানিও বলল। এরপর ফারিয়ার দিকে তাকালো। সেও কিছুক্ষণ চুপ থেকে তারপর হ্যাঁসূচক মাথা নাড়ালো। সাদিয়া কিছুক্ষণ চুপ থেকে কি যেন ভাবলো, তারপর নিজের হাত বাড়িয়ে দিল। আইমান খুশিতে রিংটা পরিয়ে দিল। ক্লাসের সকল বন্ধু একসাথে তালি বাজাতে শুরু করলো। এরপর কেক কাটলো, একে অন্যকে খাইয়ে দিল। পরে একজন অন্যজনের মুখে কেক মেখে দিল। তারপর সবাই মিলে ছবি তুলতে লাগলো। এমন সময় তন্নি মেয়েটা ক্লাসে আসলো। এসব কর্মকাণ্ড দেখেই রাগে লাল হয়ে গেল। জুয়েলের দিকে বড় বড় চোখ করে তাকালো। দেখে মনে হচ্ছে জুয়েল তার অনেক সম্পদ লুট করে নিয়ে আসছে। তারপর কি যেন চিন্তা করে আবার ক্লাসের বাইরে চলে গেল।
তন্নিকে রেখে জুয়েলও কেমন যেন একটা টেনশনে চলে আসলো। আল্লাহ জানে আজকে আবার কি করে বসে। যাই হোক, সবকিছু শেষ করে ওরা সবাই কলেজ থেকে বের হয়ে গেটের সামনে গেল। দেখলো একটা পুলিশের গাড়ি। ওরা গেট পার হয়ে বাইরে আসতেই একটা পুলিশ জুয়েলের কলার চেপে ধরে বলল, ওই তোর নাম জুয়েল? জি। চল তাহলে। কোথায়? শ্বশুর বাড়ি। আমার অপরাধ? বাহ, শ্বশুরবাড়ির কি জিনিস তাহলে বুঝে গেছিস। অপরাধ কি সেটা থানায় গেলেই বুঝতে পারবি। স্যার, আপনি বিনা কারণে ওকে নিয়ে যেতে পারেন না, আগে কারণটা তো বলে যাবেন। ওই তোরা চুপ থাক, তোদের ব্যবস্থা নিচ্ছি। তার আগে এই হালারে একটু দেখে নি। একথা বলেই জুয়েলের কলার চেপে ধরে গাড়িতে তুললো। কোনো কিছু বুঝে ওঠার আগেই থানায় নিয়ে গেল। থানার ভেতরে নিয়ে গিয়ে জুয়েলের হাত দুটো বেঁধে ইচ্ছে মতো পেটাতে লাগলো। একটু পর থানার বড় স্যার আসলো। স্যার দেখেন না, ওরা আমাকে বিনা অপরাধে নিয়ে এসে মারধর করতেছে। কেন, ইভটিজিং করার সময় এ কথা মনে ছিল না? মানে? আসছি আমার তুলসী পাতা, এখন সবকিছু জেনেও না জানার ভান ধরতেছে। স্যার আমি সত্যিই বলছি, আমি কিছু করিনি। চুপ কর, তুই জাহেদ সাহেবের মেয়ের সাথে ইভটিজিং করিসনি? আজকে সকালে তো ওর গায়ে হাতও দিয়েছি। ও তোর নামে মামলা করে গেছে, তার উপর জাহেদ সাহেবও রেগে আগুন। স্যার বিশ্বাস করেন, আমি কিছুই করিনি, ও মিথ্যা বলেছে। আমরা তো কোচি খোকা, কিছু বুঝি না। এত ছেলে থাকতে তোর নামে কেন বিচার দিল? নিশ্চয়ই তোর ভিতরে কোনো ঘাবলা আছে। স্যার আমি সত্যি বলছি। চুপ কর শালা। এই কনস্টেবল ওর হাত পা বেঁধে ইচ্ছে মতো পিটাও, ওর মুখ দিয়ে সত্য কথা বের করেই ছাড়বে। ওকে স্যার। তারপর দুইটা পুলিশ এসে ওকে বেঁধে পিটাতে শুরু করলো। এতবার বলছে ও কিছুই করেনি, তবুও কেউ ওর কথাই শুনলো না। মার খেয়ে মুখ দিয়ে রক্ত বের হতে শুরু করলো। এমন অবস্থা হয়েছে যে ঠিক করে দাঁড়াতেও পারছে না। এভাবে 3 দিন চলে গেল। এই 3 দিন অনেকবার ওকে বলাতে চেয়েছিল যে সেই ইভটিজিং করেছে, বাট জুয়েল স্বীকারই করেনি। পরের দিন সকালবেলা সানিয়া রাইমান একটা উকিল সাথে করে নিয়ে আসলো। তারপর জামিন নিয়ে জুয়েলকে বের করলো। কি রে, তোর এই অবস্থা কেন? এই বেটা মূর্খ, এখন এগুলো বলার সময় আছে? ওর ডাক্তার দেখাতে হবে, চল। আচ্ছা ঠিক আছে। তারপর ডাক্তার দেখিয়ে বের হলো জুয়েল। সানিয়া রাইমানও ওর সাথে বাসায় আসলো। কি হয়েছে এবার বল। তন্নি আমার নামে মামলা দিছে। কেন, কিসের মামলা? আমি নাকি ওর ইভটিজিং করছি, আর সেদিন সকালে ও কান্না করতে করতে থানায় নালিশ করে আসছে। তার উপর ওর বাবার কানেও গেছে যে আমি ওরে ডিস্টার্ব করি। তো তুই কিছু বলিসনি? বলেছি অনেকবার, বাট কেউ বিশ্বাস করতে চাইনি। তো এখন কি করবি, কিছু চিন্তা করেছিস? অন্য কোথাও ট্রান্সফার নিয়ে চলে যাব। মানে কি, অন্য কোথাও যাবি কেন? এখানে থাকলে তোদেরও প্রবলেম হবে, সো না থাকাটাই বেটার হবে। আমরাও তাহলে ট্রান্সফার নিয়ে নিব। আরে ধুর, তোরা কেন নিবি? আচ্ছা বাদ দে। ফারিয়া, সাদিয়া কেমন আছে? আছে, ভালোই। আমার ব্যাপারে কিছু বলেছিস? সব জানে, আমি বলেছি। তুই তো শালা বলবি, এখন গফ হয়ে গেছে। সব কথা শেয়ার না করলে তো তোর ভাত হজম হয় না। এ ফালতু কথা কম বল, ওরা আমাদের ফ্রেন্ড, ওদেরকে না বলে কাকে বলবো? আচ্ছা বাদ দে তো। তুই এক কাজ কর, আমাদের বাসায় চল, কিছুদিন থেকে রেস্ট নিবি, তারপর এখানে আসিস। না, আমি এখানে ঠিক আছি। আচ্ছা এখন যাই, বিকেলে আসবো। ওকে যা। এরপর ওরা চলে গেল। জুয়েল মেডিসিন খেয়ে ঘুমিয়ে গেল। পুরো শরীর ব্যথা ওর। বিকেলবেলা ওরা সবাই আসলো। ফারিয়া সাদিয়াও আসলো। সবাই মিলে আড্ডা দিল। এরপর যে যার মতো চলে গেল। আমার কথা মনে পড়তে লাগলো। আজকে যদি নিজের বাসায় থাকতাম হয়তো এতটা একা লাগতো না। এভাবেই কিছুদিন চলে গেল। জুয়েলও মোটামুটি সুস্থ, সবকিছুই করে, বাট কলেজে যায় না। ট্রান্সফার নিবে নিবে করে নেওয়াই হচ্ছে না। পরের দিন কলেজে যাচ্ছে ট্রান্সফারের ব্যাপারে কথা বলতে। রাস্তায় বের হয়ে হাঁটতেছে, এমন সময় তন্নি একটা বাইক নিয়ে ওর সামনে এসে ব্রেক করলো। কিরে, তুই এখনো বেঁচে আছিস? জুয়েল নিশ্চুপ। শালা এই দুনিয়াতে কারো বিশ্বাস নেই। পুলিশকে এত সুন্দর করে সবকিছু বুঝিয়ে বললাম, তারপরও তোকে ছেড়ে দিল। যাই হোক, এখন কোথায় যাচ্ছিস? কলেজে। কি, তোকে না বলছি ক্যাম্পাসের কাছেও না আসতে, তারপরও তুই কলেজে যেতেছিস? কলেজ কি আপনার একার নাকি? তুই মুখে মুখে তর্ক করিস আবার। দাঁড়া দেখ আজকে তোর কি হাল করি, শালা ছোট লোকের বাচ্চা। মুহূর্তেই মাথায় রক্ত উঠে গেল। এই তুই কোন জমিদারের মেয়ে? যত সব ফালতু বখাটে, লজ্জা করে না তোর ছেলেদের পিছনে লাগতে? তোর সাহস তো কম না, তুই আমাকে ফালতু বলিস, আবার বখাটেও বলিস। দেখ এখন বখাটে কি করে। একথা বলেই ঠাস করে একটা চড় বসিয়ে দিল। তারপর আবার বলে, তুই শুধু একবার কলেজে আয়, তারপর দেখ আমি তোর কি হাল করি। একথা বলেই বাইকে স্টার্ট দিয়ে টান দিল। জুয়েল আবুলের মতো গালে হাত দিয়ে ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল।
ও এত জোরে বাইক চালাচ্ছে দেখে জুয়েলের নিজেরই শরীর কাঁপতে লাগলো। একটু পর যা দেখলো তাতে পুরো শরীর স্তব্ধ হয়ে যায়। তন্নি একটা বাসকে ওভারটেক করতে গিয়ে অন্য একটা বাসের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। রাস্তায় অনেক গড়াগড়ি খায়। জুয়েল কিছুক্ষণ স্বপ্ন দেখার মতো দাঁড়িয়ে রইল, তারপর দৌড় দিয়ে সেখানে গেল। তন্নির মাথা ফেটে রক্ত বের হচ্ছে। বাম হাত ও বাম পায়ে অনেক আঘাত খেয়েছে মনে হয়। বাম পায়ের দুইটা আঙ্গুল ভেঙে উল্টে গেছে। সাথে সাথে অনেক মানুষ সেখানে জড়ো হয়ে যায়। তারপর ওকে কোলে নিয়ে একটা সিএনজি ডেকে নিয়ে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে গেল জুয়েল। মাথা থেকে প্রচুর রক্ত বের হচ্ছে। রক্ত বন্ধ হচ্ছে না দেখে জুয়েল ওর শার্টটা খুলে ওর মাথায় বেঁধে দিল। তারপর ওকে হসপিটালে নিয়ে গেল, ইমার্জেন্সিতে পাঠিয়ে দিল। তার নিজেরও কেন জানি খারাপ লাগছে। হয়তো আমার জন্য এসব হয়েছে। আমার সাথে রাগারাগি করে হয়তো ওর মেজাজ খারাপ হয়ে গেছে, সেজন্য স্পিডে বাইক চালাইছে, তাই এই অ্যাক্সিডেন্টটা করছে। বসে বসে ভাবার মধ্যে একটু পর একটা ডাক্তার রুম থেকে বের হলো। রুগী আপনার কি হয়? জি, ও আমার ফ্রেন্ড। ওর ফ্যামিলির কাউকে কল দিয়ে আসতে বলেন, দরকার আছে। তেমন কাউকে তো আমি চিনি না। কি দরকার আপনি আমাকে বলেন। ওনার অনেক রক্তক্ষরণ হয়েছে, ইমার্জেন্সি রক্ত লাগবে। ওকে আমি দিব। আপনার এক ব্যাগে কিছু হবে না, কমপক্ষে 3 ব্যাগ লাগবে। আচ্ছা দাঁড়ান, আমি দেখি কি করা যায়। তাড়াতাড়ি করেন। এরপর জুয়েল আইমানকে কল দিল। হ্যালো দোস্ত, কই তুই? এই তো বাসায় রেডি হচ্ছি, কলেজে যাব। দোস্ত তাড়াতাড়ি করে সানিকে নিয়ে আলকেমি হাসপাতালে আয়। কেন, কি হয়েছে? তোর কিছু হয়নি তো আবার? আরে না, আমি ঠিক আছি। তোরা 10 মিনিটের মধ্যে আয়। ওকে, আসতেছি, তুই বাইরে দাঁড়া। ওকে, তাড়াতাড়ি আয়। অনেকক্ষণ পর সানিয়া রায়মান আসলো। কি রে, এত দেরি কেন? আরে রাস্তায় জ্যাম ছিল, এখন বল কি হয়েছে। বলার সময় নাই, তাড়াতাড়ি ভিতরে চল, রক্ত দিতে হবে। এবার বল, রক্ত কার জন্যে? পরে বলছি, আগে চল। এরপর ভেতরে গিয়ে ডাক্তারের সাথে কথা বলে 3 জনেই রক্ত দিল। তনির রক্ত গ্রুপ AB পজিটিভ, যার কারণে সহজেই ওদের সবার রক্ত গ্রহণ করতে পেরেছে। রক্ত দিয়ে বাইরে এসে বলল, কাকে রক্ত দিতে হবে? তন্নির জন্য। মানে? তুই ওরে বাঁচালি কেন? তোর মনে নাই ওর তোর সাথে কি কি করেছে? তুই আমার জায়গায় থাকলে কি করতি? দেখ, ও আমার সাথে অন্যায় করছে, আমিও জানি। আমারও অনেক ইচ্ছা ছিল ওরে একটা শিক্ষা দিতে, কিন্তু উপরওয়ালা যে এত বড় শাস্তি দিবে আমি কল্পনাও করিনি। আচ্ছা বাদ দে, তুই যে ওরা হসপিটালে নিয়ে আসছিস সে কি জানে? না, আর জানার দরকারও নেই। তোরাও কিছু বলিস না। না বললে সে ভাববে সে নিজে থেকেই বেঁচে গেছে। ভাবুক, আমরা যে রক্ত দিয়েছি সেটাও বলার দরকার নেই। ওর জ্ঞান ফিরে আসার আগেই আমরা এখান থেকে চলে যাব। কিন্তু ওরা একটা শিক্ষা দেওয়া উচিত। আচ্ছা 1 মিনিট, তোর শার্ট কই? তন্নির মাথা বেঁধে দিয়েছিলাম, এখন মনে হয় কেবিনে। তো এখন কি করবি? ওর জ্ঞান আসা পর্যন্ত থাক, দেখি না কি হয়, যদি কিছু লাগে। এই কেটে পড় এখান থেকে। কেন? পিছে দেখ। পেছনে তাকিয়ে দেখে তন্নির গুন্ডি ফ্রেন্ডগুলো সবাই আসতেছে। ওরা যেই উঠে চলে যাবে তখনই লিজা মেয়েটা ডাক দেয়। তন্নির অনুপস্থিতিতে লিজা লিডারের দায়িত্ব পালন করে। ওই দাঁড়া। সবাই দাঁড়ালো। তোদের লজ্জা করে না? মেয়েটা অ্যাক্সিডেন্ট করেছে শুনে হাসপাতালে এসে ওরে মারার চেষ্টা করছিস? সানি রেগে কিছু একটা বলতে যাবে এমন সময় জুয়েল ইশারায় না করে দিল। তারপর লিজা মেয়েটা আবারও বলে, তোকে না সেদিন পুলিশ এত মারলো, তারপর তোর লজ্জা শরম নেই? একবার শুধু তন্নি ভালো হোক, তারপর দেখি তোদের পুরো টমির কি হাল করি। চিল্লাচিল্লি শুনে একটা ডাক্তার ভেতর থেকে আসলো। কি ব্যাপার, এত চিল্লাচিল্লি করছেন কেন? দেখেন না, ওরা মেয়েটা অসুস্থ শুনে মেয়েটাকে মেরে ফেলার জন্য এখানে এসেছে। আপনি প্লিজ পুলিশকে কল দিয়ে এদের নিয়ে যেতে বলেন। চুপ থাকেন, ওরাই আপনার ফ্রেন্ডকে এখানে নিয়ে আসছে আর রক্ত দিয়েছে। কোনো কিছু না জেনে ব্যাড বিহেভ করবেন না। লিজা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তারপর ওরা আর কোনো কথা না বলে হাসপাতাল থেকে চলে আসলো। ভাবছিল তন্নির বাবাকে গিয়ে বলবে, এখন যেহেতু ওর বান্ধবীরা আসছে তাই ওরাই বলবে, ওদের আর না বলাই ভালো হবে। তারপর যে যার মতো বাসায় চলে গেল। 15-20 দিন চলে গেল। জুয়েল বিকেলবেলা একটা পার্কের পাশে গিয়ে বসলো। আগে তো এই সময় টিউশনি করিয়ে সময় কাটতো, কিন্তু তন্নি তো সেই টিউশনিটা বন্ধ করে দিল। বসে বসে ভাবতেছে ট্রান্সফার কিভাবে নিবে। হঠাৎ করে কেউ একজন ওর কাঁধে হাত দেয়। পেছনে তাকাতেই দেখে এটা তন্নি। তুমি এখানে? জানো আমি তোমাকে কত খুঁজেছি। ঘটনা কি?
যে মেয়ে আমাকে তুই ছাড়া, ছোট লোক ছাড়া কথা বলে না, আর সেই আমাকে তুমি করে বলছে, আবার নাকি অনেক খুঁজতেছে। ব্যাপারটা কেমন জানি অদ্ভুত লাগলো। কি ব্যাপার, চুপ কেন? কেন খুঁজতেছেন? আবার মারার জন্য নাকি? আমি তো আপনার আর কোনো ক্ষতি করিনি, কলেজেও যাই না। দেখো, আগের সবগুলো ঘটনার জন্য সরি। কথা বলছো না যে? কি বলবো? আপনার আর কোনো কথা থাকলে বলতে পারেন। আচ্ছা বাদ দাও, থ্যাঙ্কস। থ্যাঙ্কস কেন? সেদিন আমার জন্য এত কিছু করার জন্য। তুমি আগের মতো রেগুলার কলেজে যেতে পারো, আমি আর কোনো কিছু বলবো না। আচ্ছা যাই হোক, এই নাও, এটা তোমার জন্য। কি এখানে? সেদিন তুমি তোমার শার্টটা দিয়ে আমার মাথা বেঁধে দিয়েছিলে, রক্তে পুরো লাল হয়ে গেছে। তোমার শার্টটা নষ্ট হয়ে গেছে, তাই আমি তোমার জন্য সেম কালারের একটা শার্ট নিয়ে এসেছি। ওটা আপনার কাছেই রেখে দিন। আমি কারো জন্য কিছু করলে সেটার বিনিময় নেই না। একথা বলেই সেখান থেকে উঠে হাঁটা দিল। তন্নি কয়েকবার ওকে ডেকেছে, বাট ও কোনো উত্তর না দিয়েই চলে আসছে। ফকিন্নি এখন এসেছে থ্যাঙ্কস বলার জন্য, দরদ দেখানোর জন্য। তোর আগের দিনগুলোর কথা আমি ভুলিনি। কোনো কারণ ছাড়াই তুই আমার সাথে এত বাজে ব্যবহার করলি, তোকে জীবনেও ক্ষমা করব না। এরপর বাসায় চলে আসলো। এসে কিছুক্ষণ পড়াশোনা করে ঘুমিয়ে গেল। পরের দিন ঘুম থেকে উঠে কলেজে গেল। গেটে ফারিয়ার সাথে দেখা। কি রে হারামি, কই ছিলে এতদিন? বাসায় তো ছিলাম। তাহলে কলেজে আসিসনি কেন? ও আচ্ছা, ভালো কথা। তুই নাকি ট্রান্সফার নিয়ে নিবি? নিব ভাবছিলাম, কিন্তু এখন আর নিব না। যাক, ভালোই হবে। তো বল, এখন কি অবস্থা? এই তো ঠিকঠাক। সাদিয়া কোথায়, আসবে না? ও ভেতরে আছে, চল। ওকে। তারপর ভেতরে চলে গেল। আয়মানও আছে। দুজনে প্রেম করতেছে। ওদের দেখে দুজন দুই দিকে তাকালো। ওই স্যার ভাব ধরতে হবে না। আরে বন্ধু, তুই কলেজে আসবি অথচ বললি না। কেন, তোদের প্রেমে ডিস্টার্ব হচ্ছে নাকি? এই তুই সবসময় খোঁচা মেরে কথা বলিস কেন? তুইও প্রেম কর। করবো, একটু ওয়েট কর। আমার প্রেম হবে অনেক রোমান্টিক। প্রচুর রোমান্টিক। এই থাম, সানি কই? ওয়াশরুমে গেছে। আচ্ছা চল, আজকে ক্লাস করব না। অনেক দিন তোদের সাথে আড্ডা দেই না। ক্যান্টিনে চল। আচ্ছা চল। সানিকে কল দিয়ে আসতে বল। এরপর সবাই ক্যান্টিনে চলে গেল। একটু পর সানিও আসলো। ওরা বসে বসে আড্ডা দিচ্ছে, এমন সময় সাদিয়া ইশারা দিয়ে পেছনে তাকাতে বলল। তাকিয়ে দেখে তন্নি ওর গুন্ডির ফ্রেন্ডগুলো নিয়ে এদিকেই আসছে। জুয়েল চুপচাপ নিচের দিকে তাকিয়ে আছে। এই তোমরা এখানে? জানো আমি তোমাদের কত খুঁজেছি। সবাই যেন আকাশ থেকে পড়লো, একে অন্যের দিকে তাকাতে লাগলো। সবাই ভূত দেখার মতো তন্নির দিকে তাকিয়ে রইল। কি ব্যাপার, এভাবে তাকিয়ে আছো কেন? আমাকে একটা চিমটি দে তো। স্বপ্ন নাকি বাস্তব? ওই বাস্তবই। ওকে, আচ্ছা যাই হোক, আমি কি তোমাদের ফ্রেন্ড হতে পারি? মানে তোমাদের এই গ্রুপের একজন হতে পারি? সবাই জুয়েলের দিকে তাকালো। কারণটা হয়তো জেনে গেছে। ওই দিন তন্নিকে বাঁচানোর জন্যই সে এখন ওদের সাথে ফ্রেন্ডশিপ করতে চায়। জুয়েল কোনো কথা না বলে সেখান থেকে উঠে সোজা বাইরে চলে গেল। বাইরে এসে গাছতলায় বসে আছে। একটু পর সানি এসে জুয়েলের কাঁধে হাত দিয়ে বলল, কিরে তুই এখানে? পেছনে তাকিয়ে দেখে সবাই চলে আসছে। তোরা চলে আসলি কেন? তো কি করব? যা, ফ্রেন্ডশিপ কর। তুই পাগল হয়েছিস? তোদের সাথে তো ওর কোনো কিছু হয়নি, সো তোরা তো ফ্রেন্ডশিপ করতে পারিস। তোর মাথা খারাপ? তুই না করলে আমরা করব না। ও আগে যে যে কাজগুলো করেছে আমরা এখনো ভুলিনি। আর এত সহজে ফ্রেন্ডশিপ করব তুই ভাবলি কি করে? সেদিন বাঁচানোর জন্যই আজকে ফ্রেন্ডশিপ করতে এসছে, নাহলে আজকেও তোর উপর আক্রমণ করতো। আচ্ছা বাদ দে তো, এইগুলো আর ভালো লাগছে না। এই চল, ওই দিক থেকে ঘুরে আসি। সময়ও কাটবে, ভালোও লাগবে। আচ্ছা ঠিক আছে, চল। এরপর ওদের সাথে অনেক ঘোরাঘুরি করলো। তারপর বাসায় চলে আসলো। দুপুরবেলা খেয়ে ঘুমিয়েছে মাত্র দেখলো একটা অচেনা নাম্বার থেকে কল আসলো। হ্যালো, কে? তুমি জুয়েল না? আরে আজব, আমিটা কে? আমি জুয়েল। ওই যে তুমি প্রাইভেট পড়াতে লিজার ওর আম্মু। ও আচ্ছা, আন্টি কেমন আছেন? এই তো বাবা ভালো, তুমি কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ। হঠাৎ কল দিলেন, কোনো সমস্যা? আসলে বাবা আমাদের ভুল হয়ে গেছে, তুমি চাইলে লিজাকে আবার পড়াতে পারো। সরি আন্টি, আমি ছেঁচড়া না যে আপনাদের বাসায় আবার যাব। যার কথা শুনে আমাকে বাদ দিছেন তাকেই বলেন পড়াতে, বা অন্য একটা টিউটর ঠিক করে দিতে। আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে কল কেটে দিল। ফকিন্নি কোনো কিছু না জেনে সেদিন আমাকে নিষেধ করেছিলি,
এখন আবার কল দিয়ে ন্যাকামো করতেছে। সেদিন বিকেলে আর বাসা থেকে বের হয়নি। পরের দিন কলেজে গেল। সবাই মিলে ক্লাসে গেল। ক্লাসে খেয়াল করলো তন্নি ওর পাশের টেবিলে বসেছে। জুয়েল সানিকে ওর জায়গা দিয়ে অন্য টেবিলে গিয়ে বসলো। ক্লাস শেষ করে ক্যান্টিনের দিকে যাচ্ছে, এমন সময় তন্নি পেছন থেকে ডাক দিল। ওই দাঁড়া। জুয়েল দাঁড়িয়ে গেল। আজকে না জানি আবার কি করে বসে। ভয়েস শুনে তো মনে হচ্ছে রেগে আছে। তোরা তো ভাব কিসের? মানে? কচি খোকা মানে বোঝো না তাই না? এই আমার সাথে ফ্রেন্ডশিপ করতে তোর সমস্যা কোথায়? সমস্যা আছে বলেই তো করছি না। কি সমস্যা আমাকে বল। তুই জানিস কত ছেলে আমার পিছে ঘুরে, আমি পাত্তা দিই না। তো আমি কি করব? তোর কিছু করতে হবে না, তুই শুধু বল ফ্রেন্ডশিপ করতে তোর সমস্যা কোথায়। আপনার যখন এত ফ্রেন্ডশিপ করার ইচ্ছা, তো অন্যদের সাথে গিয়ে করেন। আমার মধ্যে কি পাইছেন? তোরে ভালোবাসি তাই। কিছু বললেন? তোর জন্য এই ফকিন্নি গুলো তো আমার সাথে কথা বলছে না। আচ্ছা, আমি বলে দিব ওদের যাতে আপনার সাথে কথা বলে। তোর এত দালালি করতে হবে না, বল তো সমস্যা কি? দূর, এই ফালতুর সাথে কথা না বলাই বেটার হবে। জুয়েল কোনো কথা না বলেই ক্যান্টিনে চলে গেল। ওখানে গিয়ে দেখলো ফারিয়া একা বসে আছে। কি রে, তুই একা কেন? ওরা কই? জানি না। তোর কি মন খারাপ? আরে না মিথ্যা বলিস কেন? কি হয়েছে বল। দোস্ত, তোকে একটা কথা বলবো, তুই প্লিজ কাউকে বলিস না। আচ্ছা ঠিক আছে, বল। আমার একটা ছেলের সাথে রিলেশন আছে। বাহ, এ তো খুশির খবর। তুই এতদিন বলিসনি কেন? বলিনি, অনেক সমস্যা ছিল তাই। আচ্ছা বুঝলাম। এখন মন খারাপ কেন? ফয়সালের বিয়ে ঠিক হয়ে গেছে অন্য একটা মেয়ের সাথে। আমি ওকে ছাড়া থাকতে পারবো না। আরে থাম থাম, এখানে অনেক লোক, কান্নার দরকার নেই। এখন বল, ছেলেটা কি তোকে সত্যি সত্যি ভালোবাসে? হুম। তো ছেলেটাকে বল তোকে নিয়ে পালিয়ে যেতে। আর এতদিন ছেলেটার কথা বলিসনি কেন? ছেলেটা কে? তন্নির মামাতো ভাই। আমাদের নবীন বরণের দিন সে কলেজে আসে। আমাকে সেদিন প্রথম দেখেছিল। অনেকদিন আমার পিছে ঘুরেছে, তারপর প্রপোজ করে। আমি ওর অনেক খবর নিলাম, তারপর রাজি হয়ে গেলাম। এত ছেলে থাকতে তন্নির মামাতো ভাই, তো আমাদের বলিসনি কেন? তোর সাথে তন্নি যা করলো, তখন যদি আমি ওর মামাতো ভাইয়ের কথা বলি, তোর সবাই আমাকে রিয়্যাক্ট করতে। তাই। তাহলে এখন বললি কেন? আর কোনো উপায় নেই। তার মানে আমরা তোর উপকারের বন্ধু, রিয়েল বন্ধু না? না দোস্ত, আমি সেটা মিন করিনি। এখন কিছু একটা কর, আমি ওরে ছাড়া থাকতে পারবো না। আচ্ছা সানি, আইমান সাদিয়া আসুক, দেখি কি করা যায়। এমন সময় পেছন থেকে কেউ একজন কাঁধের ওপর একটা থাপ্পড় দেয়। পেছনে তাকাতেই দেখে সানি। কিন্তু দুজন আড্ডা দিতেছিস অথচ একটু বললেও না। আরে না, মাত্র আসলাম। ফারিয়াকে তোর কথা জিজ্ঞেস করায় সে বলল তুই নাকি ওয়াশরুমে গেছিস। আসছে। আইমান আর সাদিয়া কই? একটু সময় লাগবে। তোদের সাথে কিছু ইম্পর্টেন্ট কথা আছে। বল, কি কথা? না, ওরাও আসুক, তারপর না হয় বলবো। আচ্ছা, এখন কিছু অর্ডার দে, ক্ষুধা লাগছে। ওকে, কি খাবি? সানি বলার পর অর্ডার দিল। তারপর ওরা তিনজন বসে বসে আড্ডা দিচ্ছিল। একটু পর আইমান আর সাদিয়াও আসলো। কিরে, কোথায় গেছিলি তোরা? সরি দোস্ত, একটু বাইরে গেছিলাম। আচ্ছা বস এখানে। এবার বল, কি বলবি? জুয়েল ফারিয়ার রিলেশনের কথা বলে দিল। কি? তোর রিলেশন অথচ আমাদের বলিসনি? জুয়েল বুঝিয়ে বলল, তো এখন কি করবি? জানি না, তোরা কিছু একটা কর। আচ্ছা টেনশন নিস না, আমরা আছি। তুই কি ফয়সালকে এখন বিয়ে করতে পারবি? আমার তো সমস্যা নেই, কিন্তু বাসায় কি বলবো? আরে ধুর, বাসায় কেন বলবি? জাস্ট কোর্ট ম্যারেজ করবি, যাতে ফয়সাল অন্য কোথাও বিয়ে করতে না পারে। কিন্তু ওর তো বিয়ে ঠিক হয়ে গেছে। ও, তোকে বিয়ে করলে তো আর ওর বিয়ে অন্য কারোর সাথে হবে না। কোর্ট ম্যারেজ তো যে কোনো সময় করা যাবে, বাট আগে ফয়সালের বিয়েটা ভাঙতে হবে। তাহলে একটা কাজ করলে কেমন হয়? কি? বিয়ের দিন রাতে ফয়সাল কিনে তুই পালিয়ে যাবি। আমরা ফয়সালকে বাসা থেকে তুলে নিয়ে আসবো। সালা মাথা মোটা, ফয়সাল কি মেয়ে যে আমরা ওরে বাসা থেকে তুলে নিয়ে আসবো? অন্য কোনো উপায় বের করতে হবে। আচ্ছা দোস্ত, আর কোনো উপায় নেই? জুয়েল, কিছু বলছিস না কেন? অন্য কোনো উপায় তো জানা আছে? দোস্ত প্লিজ, থাকলে বল না। একটা উপায় আছে। কি? তাড়াতাড়ি বল। মানে তন্নি কি করবে? তন্নি পারবে। কিভাবে? ফয়সাল তন্নির মামাতো ভাই, সো তন্নি যদি ওর
মামাকে বলে তাহলে হয়তো বিয়েটা অফ হয়ে যাবে। অ্যান্ড আরও একটা উপায় আছে। কি সেটা? যে মেয়েটার সাথে ওর বিয়ে ঠিক হয়েছে তাকে ফয়সাল আর ফারিয়ার রিলেশনের কথাগুলো বললে হয়তো সে নিজেই বিয়ে বন্ধ করে দিবে। কারেক্ট। এখন কি করবি? এই বিয়ে কবে রে? আগামী সপ্তাহে। ফয়সালকে কল দে আর মেয়েটার পুরো ডিটেলস জেনে নে, আর মেয়েটার নাম্বারও নিয়ে নে। এখন কল দিব? না, বিয়ের পরে দিস। ওকে নিয়ে তাড়াতাড়ি কল দে। ফারিয়া কল দিল। তারপর অনেকক্ষণ কথা বলে মেয়েটার পুরো ডিটেলস নিল আর নাম্বারও বাসার অ্যাড্রেস নিল। সব নিয়েছিস? ওরে কল দিয়ে জিজ্ঞেস কর কোথায় আছে, তারপর আমরা সেখানে গিয়ে ওর সাথে কথা বলবো। ওকে, যদি জিজ্ঞেস করে আমি কে তখন কি বলবো? বলবি তুই ফয়সালের কাজিন, এখন ওর সাথে দেখা করতে চাচ্ছিস। আচ্ছা ঠিক আছে। এরপর ফারিয়া মেয়েটাকে কল দিল। কয়েকবার কল দিল কিন্তু কল রিসিভ করতেছে না। কল তো ধরছে না। আচ্ছা ঠিক আছে, তুই রাতে কল দিয়ে দেখা করতে বলবি। সকালে আমরা সবাই যাব, তারপর মেয়েটাকে সবকিছু বুঝিয়ে বলবো। যদি এটাতে কাজ না হয় তাহলে তন্নিকে দিয়েই করতে হবে, আর কোনো অপশন নেই। আচ্ছা বাদ দে, দোয়া কর যাতে মেয়েটাই বিয়ে বন্ধ করে দেয়। ওকে চল তাহলে। এই ফারিয়া, তুই কথা বলে সবকিছু ঠিকঠাক কর। ওকে। তারপর ওদের সাথে আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে আসলো জুয়েল। রাতে পড়তেছে, তাকে ফারিয়া কল দিছে। বল। দোস্ত, মেয়েটার সাথে কথা বলেছি। গুড, কি বললো? ও দেখা করতে রাজি হয়েছে। তো কোথায় দেখা করবি সেটা বলেছিস? রেস্টুরেন্টে দেখা করতে বলেছে। ওকে, 9টায় রেডি থাকিস। ওকে, তুই একটু তাড়াতাড়ি আসিস। ওকে, তুই বাকিদের বলে দে। ওকে। তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেল। ঘুম থেকে উঠে রেডি হয়ে বেস্টিন রেস্টুরেন্টে চলে গেল। গিয়ে দেখে সে ছাড়া সবাই আছে। কিরে, তোর এত দেরি কেন? ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। তো কল ধরিস না কেন? মোবাইল চেক করে দেখে 10 বার কল দিয়েছে। সরি রে, মোবাইল সাইলেন্ট ছিল। আচ্ছা বাদ দে, মেয়েটা এসেছে? তো তুই বাইরে কেন? তোর জন্য আইমান আর সাদিয়া ভিতরে কথা বলতেছে। আচ্ছা চল। তারপর ভেতরে গেল, মেয়েটার সাথে অনেক কথা বলল। তারপর ফারিয়াকে ইশারা দিয়ে বলল ওর কথাগুলো বলতে। তারপর ফারিয়া ওর সবগুলো কথা বুঝিয়ে বলল। ওরাও সবাই একসাথে মেয়েটাকে বোঝালো, কিন্তু মেয়েটা উল্টো রিয়াক্ট দেখিয়ে বলে, এটা কোনো ব্যাপার না। বিয়ের আগে সবারই দু একটা প্রেম থাকে, আমারও ছিল। বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। মানে বিয়েটা হচ্ছে, আপনি ফয়সালকে ভুলে যান। পারলে আপনিও অন্য কাউকে বিয়ে করে নেন। তার মানে আপনি বিয়েটা করবেন? সবকিছু জানার পরেও আপনি ওর মাঝে কি পেয়েছেন? দেখেন, ফয়সাল দেখতে অনেক হ্যান্ডসাম এবং ধনীও, ভালো চাকরিও করে। সো আমি কেন, আপনি এমন ছেলের হাতছাড়া করবেন না। কিন্তু না, কোনো কথা নাই, আপনি যেতে পারেন। তারপর মেয়েটা চলে গেল। এবার কি হবে? এই ন্যাকামি থামা, তন্নিকে দিয়ে করব। কিন্তু তন্নি আমাদের কথা শুনবে না। সেদিন আমরা ফ্রেন্ডশিপ করিনি, সবাই উঠে চলে আসছি। এই জুয়েল, তুই বললে ও শুনবে। সরি, শুনলেও আমি বলবো না। কেন? বলে গেছিস ও কি কি করেছিল? এখন বলে কোনো লাভ আছে? তোর বল, আমি ওর সাথে কথাই বলবো না। আচ্ছা বাদ দে, তোদের কাউকে বলতে হবে না। এ কথা বলে উঠে চলে গেল। এক এক করে সবাই চলে গেল, জুয়েল একাই বসে রইল। তারপর জুয়েল চলে গেল। ও জানে ওরা সবাই ওর ওপর রাগ করে আছে, কিন্তু তন্নি মেয়েটাকে একটুও তো সহ্য হয় না, আর ফ্রেন্ডশিপ তো প্রশ্নই আসে না। রাতের বেলা বাসায় বসে বসে চিন্তা করতেছে কি করা যায়। মোবাইল নিয়ে এফবি লগ ইন করলো। ফারিয়া অনেক দুঃখের স্ট্যাটাস দিয়েছে, সবগুলোতে বন্ধুদের বিরুদ্ধে লেখা। স্পষ্ট দেখতে পাচ্ছে সব কথা ওকেই মিন করে বলেছে। তারপর ভাবলো তন্নির সাথে কথা বলেই ফেলা যাক। যেটাই হোক, ফারিয়া ওর খুব ভালো বন্ধু, আর বন্ধু তো বন্ধুর জন্যই। পরের দিন কলেজে গিয়ে অপেক্ষা করতে লাগলো তন্নি কখন আসে। এই তো আসতেছে। তারপর তার কাছে গেল, ওকে পেছন থেকে ডাক দিল। তারপরেই, কি ব্যাপার মিস্টার, আপনি তো আমাদের সহ্যই করতে পারেন না, তো এখন ডাকতেছেন কেন? ফ্রেন্ডশিপ করতে চাইছিলাম, তুই একটা রিকোয়েস্ট, তুই আমার সাথে সেদিন দেখা হই। এমন ভাবে উঠে চলে গেলি যেন আমরা চিড়িয়াখানার ভয়ঙ্কর প্রাণী।
আমি রাজি কি রাজি? আপনাদের সাথে ফ্রেন্ডশিপ করতে। সত্যি নাকি কোনো মতলব আছে? মতলব থাকলে প্রথমেই আপনাদের সাথে ফ্রেন্ডশিপ করতাম। আচ্ছা ঠিক আছে, আজ থেকে সবাই ফ্রেন্ড। বাকিরা কোথাও? ওরা এখনো আসেনি। ও আচ্ছা, ওইদিকে গিয়ে বসি। চলেন। ওয়েট, আবার কি হলো? তুই না আমার ফ্রেন্ড, তাহলে আপনি করে বলছিস কেন? তো কি বলবো? তুই করে বলবি সবার মতো। আচ্ছা ঠিক আছে। তারপর ওদের সাথে গাছতলায় গেল। সানি, আইমান, সাদিয়া, ফারিয়া সবাই ওর ওপর কালকের ব্যাপারটা নিয়ে রেগে আছে। এজন্য সকাল থেকে কেউই কল দেয়নি, কলেজেও আসছে না। কি রে, তোর কি মন খারাপ? না ঠিক আছে। জুয়েল শুধু বসে আছে তন্নি কখন একা হবে আর কখন ওরে কথাগুলো বলবে। একটু পর লিজা বলল, এই তোরা থাক, আমি পেলাম। তোর আবার কি হলো? বাবা আজকে তাড়াতাড়ি যেতে বলেছে। ওকে যা তাহলে। এই তুইও যাবি? না, আরো কিছুক্ষণ আছি। তারপর লিজা চলে গেল। জুয়েল আর তন্নি চুপচাপ বসে আছে। ওর সাথে যে এইভাবে বসবে কখনো কল্পনাও করেনি। যেখানে সে ওকে দেখলেই হুমকি দিত, আর সেখানে ওর সাথে বসে আড্ডা দিচ্ছে। বাস্তবতা কি থেকে কি হয় বোঝাই মুশকিল। জুয়েলের চুপ থাকা দেখে বলল, কিরে চুপচাপ বসে থাকবি নাকি কিছু বলবি? আপনার সাথে, সরি, তোর সাথে একটা কথা ছিল। তো বল, চুপ করে আছিস কেন? জুয়েল এবার ফারিয়া আর তন্নির মামাতো ভাই ফয়সালের রিলেশনের কথা বলল এবং এর আগে যা যা হয়েছে সবকিছু বলল এবং ওর মামাকে কি কি বলতে হবে সেটাও বলে দিল। আচ্ছা এই তাহলে আসল কথা? তুই সে কারণে ফ্রেন্ডশিপ করেছিস? আমি ঠিকই সন্দেহ করেছিলাম তোর ভেতরে কোনো ঘাপলা আছে। যে ছেলে আমাকে এক সেকেন্ডও সহ্য করতে পারে না আর সে নিজেই এসেছে ফ্রেন্ডশিপ করতে, আমি প্রথমেই বুঝছি। এই না, আমি এটার জন্য ফ্রেন্ডশিপ করিনি। তো কেন করলি? আগে করিসনি কেন? আসলে আমি ভাবছি কিছুদিন পর সব পরিস্থিতি ঠান্ডা হয়ে গেলে ফ্রেন্ডশিপ করব। আর যতই হোক আমরা সেম ক্লাসে পড়ি, ফ্রেন্ডশিপ রাখা দরকার। বুঝলাম। তো এখন কি করতাম? যদি তোর মামাকে বলে বিয়েটা বন্ধ করে দিতি তাহলে ভালো হবে। হাতে সময় নাই, আর কয়েকদিন পরেই বিয়ে। ওকে চল। কোথায়? কোথায় আবার? মামার বাসায়। ওকে চল। তারপর ক্যাম্পাস থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে তন্নির মামার বাসার দিকে রওনা দিল। কলেজ থেকে একটু দূরেই ওর মামার বাসা। মেয়েটা যে এত কথা জানে ওর সাথে না বের হলে জানতোই না। একটু পর ওর মামার বাসায় গেল। সে ওকে সোফার রুম দেখিয়ে বসতে বলল, তারপর নিজে অন্যদিকে চলে গেল। জুয়েল বসে বসে ভাবছে কাজটা হবে কিনা। তারপর তন্নি ওর মামাকে নিয়ে জুয়েলের কাছে আসলো। জুয়েল সালাম দিল, বসে কিছুক্ষণ গল্প করলো। তারপর তন্নি ফয়সালের বিয়ের ব্যাপারে বলল, কিন্তু ফয়সালের যে রিলেশন আছে সেটা বলেনি। তন্নি নিজে থেকে অনেকগুলো মিথ্যে কথা বলে প্রায় ওর মামাকে নিস্তব্ধ করে দিল। মেয়েটার বুদ্ধি দেখে জুয়েল রীতিমতো একটা টাসকি খেলো। তারপর ওর মামা বলল, তোরা এত কিছু কি করে জানিস? আরে আমার ভাইয়ের বিয়ে আর আমার ভাবির সম্পর্কে একটু খবর নিব না তা কি করে হয়, তাই খবর নিলাম। ও মামা প্লিজ, তুমি ভাইয়ের জীবনটা এইভাবে নষ্ট করে দিও না। একটা মাত্র ছেলে তোমার, ওর যদি কিছু হয়ে যায় কি করবে এই টাকা সম্পদ দিয়ে? বোঝাই যাচ্ছে মামা পুরো ইমোশনাল হয়ে গেছে। বেচারা মনে হচ্ছে কেঁদেই দিবে। লিমার বাবা আমার সাথে এত বড় মিথ্যে কথা বলেছে? নিজের মেয়েকে আমার ছেলের কাঁধে ঝুলিয়ে দেওয়ার জন্য এসব করেছে? মামা। কিন্তু মা, আমি তো সবাইকে দাওয়াত দিয়ে দিছি। আমি এক কথার মানুষ, এখন কথার খেলাপ কি করে করি? খেলাপ কেন করবে? তুই ওই দিনই ভাইয়ার বিয়ে দাও। আরে এত তাড়াতাড়ি ওর জন্য মেয়ে কোথায় পাবো? সেটা আপনি আমাদের উপর ছেড়ে দেন। পারবে নাকি তোমরা? চেষ্টা করতে তো আর সমস্যা নাই, আপনি শুধু লিমার সাথে বিয়েটা ক্যান্সেল করেন। ওকে বাবা। মামা বিকেলবেলা রেডি থাকবে, আমরা পাত্রী দেখতে যাব। জুয়েল আর মামা অবাক হয়ে তার দিকে তাকালো। পাত্রীকে? সেটা না হয় বিকেলেই দেখবে। ফয়সাল ভাইয়াকেও বলো রেডি থাকতে। আচ্ছা ঠিক আছে। মামা আমরা তাহলে আসি, বিকালে দেখা হবে। খেয়ে যাও। না, আমাদের কাজ আছে। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাবি। এরপর বাসা থেকে বেরিয়ে আসলো। কিরে কেমন দিলাম? পুরাই 100। আপনি একটা জিনিস মাইরি, দেখতে হবে না মেয়েটা কার। পয়সা ঢং করতে হবে না, আরো একটা কাজ করতে হবে। কি কাজ? ফারিয়াদের বাসায় বলতে হবে, না হলে ওরা জানবে কি করে। দাঁড়া, আমি ওর আম্মুকে কল দেই। আচ্ছা দে। কল দিল।
হ্যালো, আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? এই তো আন্টি, আছি মোটামুটি। আপনি? আছি, আল্লাহ রাখছে। আন্টি, ফারিয়া কোথায়? কলেজে আসেনি যে? জানি না বাবা, মেয়েটা কালকে থেকে কিছুই খাচ্ছে না, দরজা বন্ধ করে ভেতরে বসে থাকে। আন্টি, একটা কথা ছিল। বলো। জুয়েল পুরো বিষয়টা বুঝিয়ে বলল এবং এটা বলল বিকেলবেলা ওরা সবাই দেখতে আসবে। আন্টিও কেমন জানি একটু একটু খুশি আছে। তাহলে এই ব্যাপার। আর দেখো, মেয়েটা আমাকে কিচ্ছু জানায়নি। আন্টি, ফারিয়া ভয় জানায়নি। ভয়ের কি আছে? আমি তোর মা, ওর ভালো মন্দ তো আমাকেই দেখতে হবে। আমার আর ওর বাবারও প্রথমে প্রেম ছিল, তারপর বিয়ে। আন্টি, আরেকটা কথা। বলো বাবা। আমি যে আপনাকে কথাগুলো বলেছি, ফারিয়াকে কিছু বলবেন না। আর ফয়সাল যে ওরে দেখতে আসছে সেটাও বলবেন না। কেন বাবা? ওরে একটা সারপ্রাইজ দিব। আচ্ছা ঠিক আছে। কল কেটে দিল। সব ঠিক আছে? তুই তাহলে যা, দুপুরে খেয়ে রেডি হয়ে নিস। দেখা কোথায় করবি? মানে ফারিয়াকে কোথায় দেখাবি? সিজলার রেস্টুরেন্টে দেখালে কেমন হয়? যেটা ভালো বুঝিস। আচ্ছা ঠিক আছে, এখন বাসায় যা। তারপর তন্নির কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলো জুয়েল। আজকে কেমন যেন একটা অন্যরকম আনন্দ লাগছে। খাওয়া দাওয়া করে জুয়েল ফারিয়ার আম্মুকে কল দিয়ে সবকিছু বলে, কোথায় আসতে হবে সেটাও বলে দিল। আরো বলল সানি, আরমানা, সাদিয়াকে সাথে করে নিয়ে আসতে। তারপর রেডি হয়ে তন্নিদের বাসার সামনে চলে গেল। কিছুক্ষণ পর সে আসলো। তারপর দুজনে ওর মামার বাসায় চলে গেল। সেখান থেকে সবকিছু ঠিকঠাক করে ওদেরকে সাথে নিয়ে সুইজারল্যান্ডে চলে গেল। ফারিয়ার আম্মু, আব্বু, ওর বাবা, ওর মামা, আরো কয়েকজন লোক। তারপর সানি, আইমানা, সাদিয়া সবাই আগে থেকে এসে বসে আছে। এরপর জুয়েল যাও গেল। জুয়েলকে আর তন্নিকে একসাথে দেখে সানি, আইমান, সাদিয়া, ফারিয়া এমন ভাবে তাকালো যেন তারা আকাশ থেকে পড়েছে। সে ওদের সাথে কোনো কথা না বলে ফয়সালের পাশে গিয়ে বসলো। ফয়সাল আর ফারিয়া একে অন্যকে দেখে খুশিতে একেবারে শেষ, বারবার ওদের দিকেই তাকাচ্ছে। তন্নি এসে জুয়েলের পাশে বসলো। আজকে একটা কালো শাড়ি পরেছে দেখে অন্য রকম একটা ভালো লাগা কাজ করতেছে। জুয়েলের এই অবস্থা দেখে সানি শুধু এপাশ ওপাশ করতেছে, মনে হয় ও জ্বলতেছে। যাই হোক, কথাবার্তা শুরু হলো। সবাই সবার সম্পর্কে জানলো, খবর নিল। ফয়সালকে আর ফারিয়াকে কথা বলার জন্য একটা রুমে পাঠিয়েছে। একটু পর দুজনে আবার রুমে আসলো। দুজনেই হেসে হ্যাঁ সূচক সম্মতি দিল। যাক, সবাই রাজি। বিয়ের দিন তারিখ শোনার পর ফারিয়ার বাবা প্রথমে না করলেও পরে রাজি হয়ে যায়। সব ঠিকঠাক। জুয়েল আস্তে করে উঠে বাইরের ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। সাদিয়া পেছনে এসে, কিরে এখানে কি করিস? কিরে শালা, একা একা এত দূর, একবার বললিও না। সরি দোস্ত, আমরা না বুঝে তোর সাথে এই 2 দিন ব্যাড বিহেভ করেছি। একটু পর ফারিয়া আসলো। থ্যাঙ্কস দোস্ত, তুই না থাকলে কিছুই হতো না। আমি কারো বন্ধু না, শুধুমাত্র ব্যবহারের পাত্র মাত্র। প্লিজ এভাবে বলিস না। আমি ভাবছি তুই তন্নির সাথে কথা বলবি না, তাই তোর উপর একটু রাগ হলো। আচ্ছা, তোরা তাহলে আগে থেকে প্ল্যান করে রাখছিলি? আরে না, ও ডাক ভাঙতেছে। আচ্ছা শোন, ওনারা চলে যাক, আমরা চল কোথাও গিয়ে বসি, একটু আড্ডা দিই। ফয়সাল ভাইয়াও থাকবে। ওকে চল। তারপর সবাই মিলে একটা কফি শপে গেল। সাদিয়া জিজ্ঞেস করলো, এবার বল, এত কিছু কি করে করলি? তোর মাথায় বুদ্ধি আছে মাইরি? জুয়েল দোস্ত, বলছিলাম কি, তুই তো সাদিয়া আর আইমানকে সিস্টেম করে দিলি, এখন ফারিয়াকেও করে দিলি। এবার আমার ব্যাপারে একটু চিন্তা কর। চুপ কর শালা, তোর কপালে প্রেম নাই। তন্নি, জুয়েল, তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আর তোমাদেরকেও ধন্যবাদ এত সুন্দর করে সবকিছু করার জন্য। আর এখানে ধন্যবাদের কি আছে? আপনারা হলেও তো এই কাজটাই করতেন। আচ্ছা চল উঠি, অনেক দেরি হয়ে গেছে। তারপর বাসায় চলে গেল। রাতের বেলা তন্নি কল দিল, অনেকক্ষণ কথা বলল। তারপর কালকে সকালে একা দেখা করার জন্য বলল। সকালে ঘুম থেকে উঠে ওর দেওয়া ঠিকানায় চলে গেল। গিয়ে দেখে তন্নি আগে থেকেই বসে আছে। কিরে এত দেরি হলো যে? হেঁটে আসছি তো তাই। বল, কেন ডেকেছিস? না এমনি, বস এখানে। বাসায় ভালো লাগছে না, তাই ভাবলাম তোর সাথে একটু আড্ডা দিই। ও আচ্ছা। আচ্ছা তোর কি আসলেই কেউ নেই? আছে আবার নেইও। বুঝলাম না। আচ্ছা বুঝিয়ে বলছি। তো এতদিন যে সবাইকে বলেছিস তোর কেউ নেই, তুই এতি? এমনি। তো তোর আব্বু আম্মুর কাছে আর ফিরে যাবি না? যদি কখনো মানুষের মতো মানুষ হতে পারি, ভালো একটা চাকরি পাই, তাহলে আবার ওদের সামনে যাব। সরি রে। সরি কেন? আমি না জেনে তোর সাথে এত কিছু করেছি।
মনে মনে বলল, সময় হলে দেখতে পারবি আমি কি করি তোর সাথে। আরে ধুর, আমি এগুলো নিয়ে ভাবি না, যা হওয়ার তা তো হয়ে গেছে, এখন এগুলো বলে লাভ কি। তবু আমি একটু বেশিই করে ফেলেছি। ফারিয়া কল দিল। কি রে, কই তুই? এই তো বাসায়। বাসায় কি করিস? তাড়াতাড়ি মার্কেটে আয়, আমরা সবাই আছি। মার্কেটে কেন? আরে বিয়ের কেনাকাটা করতে হবে, তাড়াতাড়ি আয়। আচ্ছা ঠিক আছে। এরপর তনিকে নিয়ে মার্কেটে চলে গেল। দেখলো সানি, আইমান, সাদিয়া, ফারিয়া সবাই আছে। জুয়েলকে আর তন্নিকে একসাথে দেখে একটু অবাক হয়েছে মনে হয়। কিরে বেটা, সারাদিন তন্নির সাথে কি? আরে আজব, সারাদিন কোথায় দেখলি? আসার সময় রাস্তায় দেখা হয়, তাই ওরেও নিয়ে আসলাম। দেখিস আবার। শালা সবাইরে নিজের মতো মনে করিস কেন? এ তোরা থাম, ভেতরে চল, না হয় আব্বু বকা দেবে। ওকে চল। ভেতরে গেল। সাদিয়া আর তন্নি ফারিয়ার জন্য শাড়ি দেখতেছে। জুয়েল, সানি আর আইমান বাইরে ঘুরঘুর করতেছে। সানি এদিক ওদিক উকি ঝুঁকি দিচ্ছে মেয়ে আছে কিনা। ফারিয়া জুয়েলকে ইশারা দিয়ে বলল, তোরাও যা যা লাগে নিয়ে নে, আজকে খরচ সব আমার। জুয়েল বলল, আমার কিছু লাগবে না। ফারিয়া বাইরে এসে, কিরে তোরা কিছু নিবি না? না রে, আমার লাগবে না, ওদের জিজ্ঞেস কর কিছু লাগবে কিনা। আমি এত কিছু বুঝি না, তোদেরও কিনতে হবে। আচ্ছা একটা কাজ কর, গায়ে হলুদের জন্য 3 জনে 3টা পাঞ্জাবি নিয়ে নে। এটাতে না করিস না প্লিজ। আচ্ছা ঠিক আছে, চল পাঞ্জাবি দেখি। এই দাঁড়া, আবার কি? তোদের জন্য পাঞ্জাবি আমি চয়েস করব। আচ্ছা ঠিক আছে, সবাই চল। তারপর ওরা একটা পাঞ্জাবির দোকানে গেল। যাওয়ার সাথে সাথে একটা শক্ট খেলো, কারণ ওখানে আব্বু আম্মু আর ওর ছোট মামা ছিল। হঠাৎ করে তাদের দেখে ভেতরটা কেঁদে উঠল। জুয়েল তাড়াতাড়ি বের হয়ে গেল, গিয়ে অন্য একটা গলিতে ঢুকে গেল। এদিকে সানিয়া আর আইমান জুয়েলকে পাগলের মতো খুঁজতেছে। জুয়েল বাইরের দিকে তাকিয়ে অপেক্ষা করছে কখন ওরা যাবে। হঠাৎ করে কেউ একজন ওর কাঁধে হাত দেয়। মুহূর্তেই চমকে উঠে পিছনে তাকিয়ে দেখে আইমান আর সানি। কিরে, তুই এখানে কি করিস? আর আমরা অন্যদিকে তোকে খুঁজতেছি। কিরে কিছু বলস না কেন, কি হয়েছে? আম্মু আব্বু আর ছোট মামা ওই দোকানে ছিল। মানে আমরা যেখানে পাঞ্জাবি কিনতে গিয়েছিলাম সেখানে? তো দেখা কর। তুই পাগল নাকি? যেখানে আমাকে বাসা থেকে বের করে দিছে সেখানে আমি বুঝি ওদের সাথে দেখা করব? এতদিনে সব ভুলে গেছে। তবুও আমি প্রতিষ্ঠিত হওয়া ছাড়া ওদের সামনে যাব না। আচ্ছা সেই জন্য আমরা যখন তোর নাম ধরে ডাকাডাকি করছি, বারবার তোর আব্বু আম্মু আমাদের দিকে তাকাচ্ছিল। তোর আম্মু তো একটুর জন্য জিজ্ঞেস করেনি। আচ্ছা বাদে, এখন চল, ওনারা চলে গেছে। আর শোন, ওদেরকে কিছু বলার দরকার নেই। আচ্ছা চল। তারপর ওদের সাথে আরো কিছুক্ষণ থেকে কেনাকাটা শেষ করে বাসায় চলে গেল। আর 2 দিন পরেই বিয়ে। এখন থেকে সবকিছু ভালোভাবে প্রিপারেশন নিচ্ছে। ওরা ব্যস্ত, মোটামুটি সবকিছুই ঠিকঠাক। মহা ধুমধামে বিয়েটা হয়ে গেল। ফারিয়া বিয়ের পরেও পড়ালেখা করবে, এটা আগে থেকেই ঠিক ছিল। বিয়েতে অনেক মজা করলো সবাই। ভালোই বিয়েটা শেষ হলো। বিয়ের কয়েকদিন পর আবার সবাই কলেজে গেল, ক্লাস করলো। ওদের ফ্রেন্ডশিপ আরো মজবুত হলো। সারাদিন সবাই একসাথে থাকে, ভালোভাবেই দিনগুলো যাচ্ছিল। দেখতে দেখতে তাদের কলেজের শেষ প্রান্তে চলে এসেছে। মানে ওদের সবগুলো সেমিস্টার কমপ্লিট, আর 2 দিন পরেই ফাইনাল এক্সাম। আজকে তাদের বিদায় অনুষ্ঠান হবে। স্যাররা সবাই তাদের উদ্দেশ্যে অনেক কথা বলল, ছোটরাও অনেক কথা বলল। অনুষ্ঠান শেষে সবাই মিলে সেই গাছতলায় গিয়ে বসলো, যেখানে ওরা সবাই আড্ডা দিত। সবারই মন খারাপ। যতই হোক, অনেক স্মৃতি জড়ে আছে এই ক্যাম্পাসে। আর সবচেয়ে বড় কথা, পরীক্ষার পরে সবাই যে যার মতো ব্যস্ত হয়ে যাবে। হবে না আগের মতো আড্ডা দেওয়া, খাওয়া দাওয়া করা, ঘুরতে যাওয়া। সবারই মন খারাপ। তারপর অল্প কিছু কথা বলে যে যার মতো বিদায় নিতে লাগলো। এমন সময় তন্নি বলল, সবাই দাঁড়া, তোদের সাথে কথা আছে। বল। ওরা সবাই ওর দিকে তাকিয়ে আছে, চোখ মুখ লাল হয়ে আছে। কলেজ জীবনের শুরু থেকে তোদের সাথে আমি খুব ভালো একটা সম্পর্ক ছিল না। যখন 3য় সেমিস্টারে আসি তখন জুয়েলও আমাদের সাথে ভর্তি হয়। প্রথম দিন থেকে ওর সাথে আমার ভেজাল শুরু হয়, সেটা তোরা খুব ভালো করে জানিস। তখন সিদ্ধান্ত নিলাম যে করেই হোক ওকে এখান থেকে তাড়াতে হবে। সেদিনও ওরে অনেক থ্রেট দিয়ে যখন আমি বাইক নিয়ে চলে যাচ্ছিলাম তখনই আমার অ্যাক্সিডেন্ট হয়। আর কিছু মনে নেই। যখন জ্ঞান আসে তখন শুনি ওই আমাকে বাঁচিয়েছে। তোরা অনেকে রক্ত দিয়েছিলি, তোদের প্রতি আমার সম্মানটা বেড়ে যায়। সেদিন হসপিটালের বেডে শুয়ে ওয়াদা করেছিলাম আর কোনোদিন কোনো ছেলের সাথে বেয়াদবি করব না, পারলে উপকার করব। সেদিন থেকে তোদের সাথে ফ্রেন্ডশিপটা হয়ে যায়।
কিভাবে যে এতগুলো দিন চলে গেল আমি বুঝতেই পারিনি। এবার আসল কাহিনী বল, এটা আমরা সবাই জানি। জুয়েল, তোকে আমি ভালোবাসি, সেই দিন থেকে যেদিন তুই আমাকে বাঁচিয়েছিলি। আবার এটা ভাবিস না যে বাঁচানোর জন্য ভালোবেসেছি, আমি সত্যিই মন থেকে ভালোবেসেছি। তুই এতদিন বলিসনি কেন? যদি ফ্রেন্ডশিপটা নষ্ট হয়ে যায় তার ভয়ে আমি আজকের দিনটার অপেক্ষায় ছিলাম। সবাই জুয়েলের দিকে তাকালো। কিরে তুই কিছু বলিস না কেন? আমি কি বলবো? কি বলবি মানে? টুনি যেটা বললো সেটার উত্তর দে। সরি। মানে ক্লিয়ার করে বল। মানে আমি এসবে জড়াতে পারবো না। কেন, সমস্যা কোথায়? আছে অনেক সমস্যা। আমাকে আগে প্রতিষ্ঠিত হতে হবে, তারপর অন্য কিছু। আর তন্নি জাস্ট আমার ফ্রেন্ড, অন্য কিছু আমি কখনো কল্পনা করিনি। তোর সমস্যা কোথায়? দেখতেছিস না আমি আর আইমান একসাথে আছি। তোদের লাইফ আর আমার লাইফ এক না, সো আমার দ্বারা এগুলো হবে না। হবে, তুই চিন্তা করে দেখ। হবে না, কারণ আমার গার্লফ্রেন্ড আছে। মানে তুই তো আমাদেরকে কিছু বলিসনি। বলার প্রয়োজন মনে করিনি তাই বলিনি। আমার গার্লফ্রেন্ড আগের কলেজেই পড়ে। কিন্তু কোনো কিন্তু না, যা বলার আমি বলে দিয়েছি। তোরা থাক, আমি গেলাম। তারপর জুয়েল হাঁটা দিল। তনি বারবার ওকে ডেকেছে, কিন্তু ও পেছনেও তাকায়নি, সোজা হাঁটা দিল। আসলে জুয়েল ইচ্ছে করেই করেনি, কারণ ও ওর সাথে যা যা করেছে সেগুলো একটাও সে ভোলেনি। এবার বুঝো কেমন লাগে। আমি তোকে শারীরিক নির্যাতন করব না, মানসিকভাবেই করব। রাতের বেলা সাদিয়া আইমান ওকে কয়েকবার কল দিয়ে বোঝানোর চেষ্টা করলো। জুয়েল কল কেটে দিয়ে মোবাইল অফ করে রেখে দিল। 2 দিন পর এক্সাম। ও এগুলো নিয়ে না ভেবে ভালোভাবে পড়তে লাগলো। দেখতে দেখতে পরীক্ষার দিন চলে আসলো। ওদের অন্য একটা কলেজে সিট পড়ে। সকালবেলা রেডি হয়ে বেরিয়ে গেল। ওই কলেজের ওখানে গিয়ে দেখলো সানি, আইমান, ফারিয়া আর সাদিয়া দাঁড়িয়ে আছে। জুয়েল গিয়ে ওদের সাথে কথা বলল। তন্নিকে দেখছে না, আসবে কি আসবে না সেটাও জিজ্ঞেস করতে পারছে না। ওদের সাথে বসে বসে কথা বলতেছে। একটু পর দেখলো তন্নি আসছে। চোখ মুখ লাল হয়ে ফুলে আছে, দেখে মনে হচ্ছে অনেক কান্নাকাটি করেছে। কিরে কি অবস্থা তোর? অসুস্থ নাকি? না, আমি ঠিক আছি। দেখে তো মনে হচ্ছে না। আচ্ছা চল, দেরি হয়ে যাচ্ছে। তারপর সবাই পরীক্ষা কেন্দ্রে চলে গেল। যে যার মতো পরীক্ষা দিল। বাইরে এসে অনেকক্ষণ আড্ডা দিল, কিন্তু তন্নি একবার ওর সাথে কথা বলেনি। জুয়েলও নিজ থেকে বলেনি। দেখতে চায় সে কতক্ষণ রাগ দেখিয়ে থাকতে পারে। এভাবে সবগুলো পরীক্ষা চলে গেল, তন্নি ওর সাথে কথা বলেনি। শেষ পরীক্ষার দিন পরীক্ষা দিয়ে বের হয়েছে। আজকেই কলেজ লাইফের শেষ দিন। হয়তো আর ওদের সাথে খুব একটা আড্ডা দিতে পারবে না, যে যার মতো ব্যস্ত হয়ে যাবে। সানি বলল, এই চল ওদিক থেকে ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে চল। জুয়েল, সানি, আইমান একটু দূরে একটা রাস্তার পাশে গিয়ে বসলো। তখন ফারিয়ারা কেউ ছিল না। সানি বলল, বন্ধুর প্রপোজ অ্যাকসেপ্ট করে নে, সমস্যা কি? তুই কি পাগল? ভুলে গেছিস সে আমার সাথে কি কি করেছিল? সেটা তো ভুলিনি, কিন্তু সে তো এখন আমাদের খুব ভালো বন্ধু, তোর ভালো বন্ধু। বন্ধু, কিন্তু সেটাও তোদের উপকারের জন্য করেছি। মানে? এত তাড়াতাড়ি ভুলে গেলি? ফারিয়া আর ফয়সালের বিয়েটা যেন হয়, সেজন্যই ওর সাথে ফ্রেন্ডশিপ করেছি। এতে আমার কোনো স্বার্থ নেই। এখন থেকে রিয়েলি বন্ধু হয়ে গেছে, সো অ্যাকসেপ্ট কর ভাই। তোর এত দরদ লাগলে তুই কর, আমার ইন্টারেস্ট নাই। আমাকে তো আর প্রপোজ করেনি, করলে তো সেদিনই অ্যাকসেপ্ট করতাম। আচ্ছা ওয়েট, সেদিন তুই বলেছিলি তোর গার্লফ্রেন্ড আছে, কিন্তু আমরা তো কিছুই জানি না। মিথ্যা বলেছিলাম, যাতে তন্নির বাড়াবাড়িটা একটু কমে। এটা না করলেও পারতি। এই থাম, ওরা আসছে। তাকিয়ে দেখে সাদিয়া, ফারিয়া আর তন্নি এইদিকেই আসছে। কিরে তোরা এখানে? আমাদের একটু বললিও না। তোদের দেখতে পাইনি বস, এখানে একটু আড্ডা দিই। তারপর ওরাও বসলো। তন্নি চুপচাপ বসে আছে। ফারিয়া তন্নিকে ধাক্কা দিতেছে কি যেন বলার জন্য। তারপর ফারিয়া নিজেই বলল, জুয়েল দোস্ত, তোর সাথে কথা আছে। বল। তুই কি ওই ব্যাপারে কিছু ভেবেছিস? কোন ব্যাপার? তোর নিজে কথাটা বললো। তোদের সেদিন আমি কি বলেছিলাম মনে নেই? আমার আজকেও সেই একই সিদ্ধান্ত। প্লিজ একটু ভেবে বল। আমার যা ভাবার তা আগেই ভেবেছি, সো অন্য কথা থাকলে বল, না হলে আমি গেলাম। উঠে চলে যাচ্ছিল এমন সময় তন্নি ডাক দিল, ওই দাঁড়া, যা, তোকে ভালোবাসতে হবে না, শুধু একটা প্রশ্নের উত্তর দিয়ে যা। কি? সত্যিই থাকতে পারবি আমার সাথে কথা না বলে? পারবো, তুইও চেষ্টা কর, তুইও পারবি। কিন্তু? কোনো কিন্তু না, তুই আমার থেকে অনেক ভালো ছেলে পাবি। আমি ছোট লোক, এতিম, ফকিরের বাচ্চা, তুই তো বলেছিলি। এখন আবার ভালোবাসিস কেন? এই সব কিছুর জন্য সরি বললাম তো, প্লিজ মাফ করে দে। তোর উপর তো আমার কোনো রাগ বা ক্ষোভ নেই,
সো মাফের প্রশ্নই আসে না। প্লিজ এমন করিস না, আমি সত্যি। অনেক হয়েছে, এবার থাম, আমি গেলাম। তন্নি পেছন থেকে কয়েকবার ডেকেছে, জুয়েল তাকায়নি। বাকিরাও অনেকবার ডেকেছে, ও না দাঁড়িয়ে চলে যায়। সেদিন জুয়েলও অনেক কেঁদেছে, হয়তো মেয়েটাকেও ভালোবেসে ফেলেছে, কিন্তু কিছুই করার নেই। সে ওর সাথে যেগুলো করেছে তার ফল ওকে একটু ভোগ করতেই হবে। এভাবে দিন যেতে লাগলো। সানি আইমানের সাথে মাঝে মাঝেই রাস্তায় দেখা হয়, মোবাইলে কথা হয়। ফারিয়া আর সারিয়ার সাথে মোবাইলে কথা হয় বা অনলাইনে টুকটাক কথা হয়। তন্নির সাথে টোটালি কোনো কথা হয় না জুয়েলের। দেখতে দেখতে রেজাল্টের দিন চলে আসলো। মোবাইলে রেজাল্ট দেখে নিল, আলহামদুলিল্লাহ খুব ভালো রেজাল্ট করেছে সে। ওদের সবার রেজাল্ট মোটামুটি ভালো হয়, শুধু তন্নিরটা ছাড়া। সেও পাশ করেছে, বাট অন্যদের মতো না। কারণটা হয়তো জুয়েল। রেজাল্ট দেওয়ার পরই বিভিন্ন জায়গায় চাকরির জন্য আবেদন করতে শুরু করে জুয়েল। একটা কোম্পানিতে চাকরির জন্য আবেদন করে, ইন্টারভিউ দিল, সবকিছু ঠিকঠাকই ছিল, তাই চাকরিটাও পেয়ে যায়। চাকরি পাওয়ার পর ওদের সবাইকে কলেজের ক্যাম্পাসে আসতে বলল, ট্রিট দেবে। সবাই আসলো, কিন্তু তন্নি আসলো না। কি রে, তুই তো পুরাই চেঞ্জ। কই, আগের মতোই তো আছি। না মামা, আগে থেকে একটু অন্যরকম। আচ্ছা বাদ দে, তোর জব কেমন চলছে? ভালোই, তোরা ট্রাই করতেছিস না? না, আমি বাবার অফিসেই করব, সাথে আমার এই দুষ্টু বরটাকেও রাখবো। মামা, এই ভুল করিস না। সারা জীবন খোটা শুনবি যে তুই শ্বশুরের টাকা খাস। শালা কয়দিন পর ঘর জামাই করে নিয়ে যাবে, তখন কি করবি? ফারিয়া তো স্যাটেল। তোর জামাই কেমন আছে রে? আছে ভালো। এই তন্নির কি অবস্থা? তোদের সাথে কথা হয়? মাঝে মাঝে। তোর সাথে হয়? আরে না, হইলে কি আর তোদেরকে জিজ্ঞেস করি? তুই রাজি করলে কি এমন ক্ষতি হতো? ওইসব কথা বাদ দে, অনেকদিন আড্ডা দেই না, চল ওই দিক থেকে ঘুরে আসি। ঠিক বলছিস, চল ঘুরে আসি। ওদের সাথে পুরো বিকেল আড্ডা দিল জুয়েল। সন্ধে বাসায় চলে গেল। এভাবেই দিন কাটছিল, ভালোই আছে। মাঝে মাঝে আম্মু আব্বুর কথা মনে ওঠে, ইচ্ছে করে তাদের কাছে ছুটে যেতে। আজ সব আছে, টাকা সম্মান সবকিছু আছে, কিন্তু নেই বাবা মা। যত কিছুই করুক না কেন, দিন শেষে নিজেকে এতিমই মনে হয়। ইচ্ছে করে এক্ষুনি ছুটে যাক, কোনো এক অজানা শক্তি ধরে রাখে, চাইলেও যেতে পারে না। কিছুদিন পর জুয়েল আর ওর বস গাড়ি নিয়ে একটা দরকারে অন্য একটা জায়গায় যাচ্ছে। গাড়িতে বসে বসে কথা বলতেছে, এমন সময় ড্রাইভার অনেক জোরে ব্রেক চাপলো, সাথে সাথে একটা ধাক্কা খেলো। বাইরে তাকিয়ে দেখলো কেউ একজন গাড়ির সাথে ধাক্কা খেয়ে পড়ে গেল। বস ওকে বলল, জুয়েল দেখো তো বাইরে কি হচ্ছে। জুয়েল গাড়ি থেকে নেমে বাইরে গেল, দেখলো একটা বৃদ্ধ লোক গাড়ির সাথে ধাক্কা খেয়ে পড়ে গেছে। জুয়েল গিয়ে পেছন থেকে টান দিয়ে তুলতে তুলতে বলল, সরি আঙ্কেল, ড্রাইভার ভুল করে লাগিয়ে দিয়েছে। আপনার লাগেনি? কারণ লোকটা আর কেউই নয়, সেই হচ্ছে জুয়েলের বাবা। বাবাকে দেখেই চোখ দিয়ে পানি ঝরতে শুরু করলো। বাবা ওর দিকে তাকিয়ে অবাক হয়ে আছে। অবাক হওয়ারই কথা, তার বেশভূষা আগের মতো নেই। আগের জুয়েল আর এখনকার জুয়েলের মধ্যে অনেক তফাৎ চলে এসেছে। আব্বু তুমি? আব্বু ওকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়। জুয়েলের অঝর ধারায় চোখের পানি আসতে থাকে। কতক্ষণ বাবাকে জড়িয়ে ধরে দাঁড়িয়েছিল মনে নেই। পেছনে কারো হাতের স্পর্শ পেয়ে পেছনে তাকিয়ে দেখে ওর বস, তারও চোখ ভেজা। তোর মা হাসপাতালে। কি, মায়ের কি হয়েছে? বস বলল, এই জুয়েল তাড়াতাড়ি গাড়িতে ওঠো, হাসপাতালে চলো। তারপর জুয়েল ওর বাবা আর বস গাড়িতে উঠলো। বাবা জুয়েলের হাত ধরে বাচ্চা ছেলেদের মতো কাঁদতেছে। একটু পর হসপিটালে গেল, গিয়ে দেখে আম্মুকে স্যালাইন লাগিয়ে শুয়ে রেখেছে। কি হয়েছে আম্মুর? গত পরশুদিন স্ট্রোক করেছে। ডাক্তার কি বলেছে? ভালো হতে সময় লাগবে। পেছন থেকে বস বলল, আচ্ছা জুয়েল, আমার তো সময় কম, মিটিংয়ে দেরি হয়ে যাচ্ছে, তুমি থাকো, আমি গেলাম, পরে কি হয় আমাকে জানিও। স্যার, আমি না গেলে সমস্যা হবে না? না, আমি চালিয়ে নিব, তুমি মায়ের কাছে থাকো। ধন্যবাদ স্যার। বস চলে গেল। জুয়েল আর বাবা হাসপাতালের বাইরেই বসে আছে। আমারে মাফ করে দিস। মানে হঠাৎ এ কথা কেন বলছো? সেদিন তোকে বাসা থেকে বের হয়ে যেতে বলছি, সেজন্য তুই বেরিয়ে গেলি। একবারও ভাবলি না তুই ছাড়া যে আমাদের আর কেউ নেই। আব্বু, সেদিন তুই পৃথিবীর সেরা কাজটি করেছ। সেদিন যদি তুমি আমাকে বের করে না দিতে, হয়তো আজকে আমি এই পর্যায়ে আসতাম না, একজন ভালো মানুষ হতাম না, বাস্তবতা কি জিনিস বুঝতাম না, তোমাদের ভালোবাসা কি জিনিস বুঝতাম না। জানিস, তুই চলে যাওয়ার পর তোর মা আর আমি তোকে কত খুঁজেছি। তোর জন্যই তোর মা অসুস্থ হয়ে গেছে।
দিন নেই রাত নেই শুধু কান্নাকাটি করতো। আমিও তোমাদের অনেক মিস করেছি বাবা। বাবা আবারও জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। কিছুক্ষণ পর একটা ডাক্তার বাইরে এসে বলল জুয়েলের আম্মুর জ্ঞান এসেছে, ভেতরে যেতে পারবে। জুয়েল আর বাবা তাড়াতাড়ি ভেতরে গেল। এক অজানা আনন্দ বিরাজ করছে, কত বছর পর আম্মুকে দেখবে। ভেতরে গেল, আম্মুকে দেখে রীতিমতো অবাক হয়ে গেল। হওয়ারই কথা, আম্মু ওর দিকে নির্বাক হয়ে তাকিয়ে আছে। আম্মুকে দেখে জুয়েলের পুরো শরীরের লোম দাঁড়িয়ে গেল। কি থেকে কি হয়ে গেল। আম্মুর এই অবস্থা দেখে গাল বেয়ে পানি পড়তে লাগলো। আম্মুর কাছে যেতেই ওকে ধরে কান্নাকাটি শুরু করে দিল। জুয়েল ওর শক্ত করে ধরলো। এখন কেমন আছো? তুই আসছিস, এখন আমি ভালো না থেকে পারি বল? আর কোনোদিন ছেড়ে যাবি না তো? না গিয়ে কোনো উপায় আছে? আমার তো থাকার জায়গা নেই। বাবা কাঁধে হাত রেখে বলে, প্লিজ বাবা, আমাকে আর লজ্জা দিস না, মাফ করে দে আমাকে। আরে কি বলো এসব? তুমি যেটা করেছো একদম ঠিক করেছো। তাহলে এ কথা বললি কেন? আজ থেকে বাইরে কোথাও থাকতে পারবি না, তোর ঘরে তুই থাকবি। মায়ের দিকে তাকিয়ে দেখে সে অসহায় দৃষ্টিতে জুয়েলের দিকে তাকিয়ে আছে, তাই আর না করেনি। তারপর জুয়েল আব্বু আম্মু নিজেদের বাসায় চলে গেল। আম্মু ওর পুরনো জিনিসপত্র সবগুলো সেই আগের মতোই গুছিয়ে রেখেছে। বিকেলবেলা জুয়েল আবার আগের বাসায় আসলো। চলতি মাসের বেতন দিয়ে দিল। তারপর সবগুলো মালামাল বাসায় নিয়ে গেল। পরের দিন যথারীতি অফিসে চলে গেল। বসকে সবকিছু বলল, তিনিও খুশি হলেন। বিকেলবেলা বাসায় গেল, দেখে আম্মুর রুমে বসে আছে। জুয়েল যাওয়ার পর ফ্রেশ হলো। তারপর আম্মুর সাথে বসে কথা বলতে শুরু করলো। বাসা থেকে বের হয়ে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত যা যা হয়েছে সব বললো। তন্নির কথা বললো। তুই আমাকে একটা সত্যি কথা বলবি? কি কথা? তুই কি তন্নিকে ভালোবাসিস? হয়তো, ওর জন্য সবসময় শূন্যতা অনুভব করি। কেন? ওর কি বিয়ে হয়েছে? মনে হয় না, হলে অন্ততপক্ষে একবার হলেও জানতে পারতাম। ওর বাসার ঠিকানা বা মোবাইল নাম্বার আছে? ওয়েট, তুমি এগুলো দিয়ে কি করবে? কিছু না। আচ্ছা শোন, তোর জন্য একটা মেয়ে দেখেছি। মানে? কথা নেই, বার্তা নেই, হঠাৎ করে কিসের মেয়ে দেখছো? বাসায় সারাদিন আমি একা, আমারও তো কথা বলার মতো কাউকে দরকার নাকি? আর একটা নাতি নাতনি থাকলে তো কথাই নেই, পুরো বাসা সব সময় গরম থাকবে। লাগবে না গরমের, আমি এত তাড়াতাড়ি বিয়ে করতে পারবো না। তাহলে আমি মারা যাওয়ার পর করিস। দূর, এগুলো বলো কেন, ভাল লাগে না। আচ্ছা তন্নির মায়ের নাম্বারটা দে তো। কেন? আরে আমার ছেলেকে সে নিজের ছেলের মতো দেখেছে, আদর করেছে, তার সাথে একটু কথা না বললে হয়? ওকে উল্টাপাল্টা কিছু বলবে না আবার। আরে না, তুই নাম্বারটা দে। জুয়েল নাম্বার দিল। তারপরেই তন্নির মায়ের নাম্বার দিয়ে ও বাইরে বের হয়ে গেল। আম্মু মনে হয় কথা বলেছে। রাতের বেলায় বাসায় আসলো। কি রে, কোথায় ছিলি? এই তো বাইরে গিয়েছিলাম। তোর অফিস কয়টা বাজে? 9টায়। কেন? সকালে আমাকে আর তোর বাবাকে একটু তন্নিদের বাসায় দিয়ে আসতে পারবি? মানে ওই বাসায় গিয়ে কি করবে? তন্নির মা নাকি অনেক অসুস্থ, একটু দেখে আসবো। আচ্ছা ঠিক আছে। তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে আব্বু আম্মুকে নিয়ে তন্নিদের বাসার সামনে গেল। জুয়েল ওনাদের ভিতরে পাঠিয়ে দিয়ে আবার অফিসে চলে গেল। সারা দিন কাজ করে সানিয়ার আইমানের সাথে বিকেলবেলা আড্ডা দিয়ে বাসায় আসলো। এসে ফ্রেশ হয়ে রুমে বসে একটা বই পড়তেছে। আমার রুমে আসলো। কি রে, কি করিস? কিছু না, বই পড়ছি। কিছু বলবে? তোর বিয়ে। কি আমার বিয়ে মানে? তোর বিয়ে ঠিক করেছি। মানে কি? আমাকে জিজ্ঞেসও করলে না? মেয়েটাকে কোথায় থাকে, কি করে সেটাও বললা না, সোজা বিয়ে ঠিক করে ফেললা। তোকে জিজ্ঞেস করার কি আছে? আমার ছেলের বউ কি হবে সেটা আমি ঠিক করব। কিন্তু মেয়েটাকে সেটা তো বলবে। তোর বান্ধবী। বান্ধবী মানে কার কথা বলতেছো? তন্নি, ওর সাথেই তোর বিয়ে ঠিক করেছি। কি তন্নির সাথে মানে? কেন, ওরে তোর ভালো লাগে না? আচ্ছা ঠিক আছে, না করে দিচ্ছি। আরে দূর, তোমার আমি একবারও বলছি না করতে। তো কি করতাম? ও ভালো কথা, তুই যে পাত্র সেটা তন্নিকে বলতে নিষেধ করেছি। তো কি বলেছো? আসল কথা ওর বাবা মাকে বলেছি, ওরাও রাজি, কিন্তু বলেছি তোর কথা যাতে না বলে, অন্য ছেলের কথা বলতে। কিন্তু কেন? সারপ্রাইজ।
বাহ, তোমার মাথায় বুদ্ধি আছে। দেখতে হবে না মা টাকার। হুম। আচ্ছা খেতে আয়। তারপর খাওয়া দাওয়া করে ঘুমোতে গেল, কিন্তু খুশির ঠেলায় ঘুম আসছে না। যাই হোক, মনটা ফ্রেশ হয়ে গেল। তন্নিকেও বিশাল একটা সারপ্রাইজ দেওয়া হবে। এভাবে কিছুদিন গেল। শুক্রবারের সকালবেলায় সাদিয়া কল দিল। কিরে ফকিন্নি, ভুলে গেলি নাকি? আরে না, বল কেমন আছিস? এই তো আছি আগের মতোই। তোর কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা শোন, তন্নি কল দিয়েছিল, সবাইকে আসতে বলেছে, তোকেও আসতে বলেছে। আজকে বিকেলবেলা আমাদের ক্যাম্পাসের সামনে চলে আসিস। কিন্তু আমাকে তো বলেনি, তোদের বলেছে তোরা যা। আরে তোর নাম্বার নাকি নেই ওর কাছে। তাহলে আমি যাচ্ছি না, যদিও কল করে তাহলে যাব। আরে এমন করিস কেন? সানি, আইমান, ফারিহা সবাই আসবে। আসুক, বাট আমি আসবো না যদিও কল না করে। আচ্ছা ঠিক আছে, আমি ওরে তোর নাম্বার দিতেছি। ওকে। কল রেখে বসে বসে খেলা দেখতেছে। কিছুক্ষণ পর একটা অপরিচিত নাম্বার থেকে কল আসে। জুয়েল বুঝে গেল তন্নিই হবে। কয়েকবার রিং করার পর ধরলো। হ্যালো, কে? আমি। আরে আজব তো, আমিটাকে? আমি তন্নি। কোন তন্নি? কোন তন্নি মানে কলেজের। ও তো বল, কি হয়েছে? কল কেন দিছস? কেন, কল দিলে সমস্যা নাকি? অবশ্যই সমস্যা। আমার বউ অপরিচিত কারোর সাথে কথা বলতে না করেছে, তো বল কি হয়েছে? তন্নি চুপ করে আছে। ও যে রেগে আগুন হয়ে আছে সেটা জুয়েল খুব ভালো করেই জানে। বিকালে কলেজের সামনে আসিস, তোর সাথে কথা আছে তোদের সাথে। চেষ্টা করব। কলটা কেটে দিয়ে হাসতে লাগলো জুয়েল। যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া করে খুব আনন্দ করে রেডি হলো। অনেকদিন পর ওদের সাথে দেখা হবে। বিকেলবেলা সানি কল দিয়ে বলল ওরা সবাই চলে এসেছে। জুয়েল ইচ্ছে করে একটু দেরি করে গেল। যাওয়ার পর দেখে সবাই আছে। তনি ওকে দেখে অন্যদিকে তাকিয়ে আছে। কিরে হারামির দল, কি অবস্থা তোদের? শালা এত দেরি কেন? আরে বাসায় কাজ ছিল। আচ্ছা চল ওই দিকে গিয়ে বসি। ওকে চল। একটু দূরে একটা ব্রিজের পাশে গিয়ে বসলো ওরা। সবাই মিলে হাসাহাসি করতেছে, বাট তন্নি চুপচাপ বসে আছে। একটু পর, তুই এবার বল, কি এমন কথা যে আমাদের সবাইকে একসাথে করলি? তন্নি ব্যাগ থেকে কিছু কার্ড বের করলো। জুয়েল দেখেই বুঝেছে বিয়ের কার্ড। সবার আগে একটা কার্ড জুয়েলকে দিল, তারপর একে একে সবাইকে দিল। তারপর বলল, এ মাসের শেষে আমার বিয়ে, তোদের দাওয়াত রইল, আশা করি সবাই আসবি। সবাই একসাথে কংগ্রাচুলেশনস জানালো। জুয়েল চুপচাপ কার্ডটা দিয়ে বাতাস করতেছে। আরে দোস্ত, তাহলে বিয়েটা করেই ফেলবি? কি করব, এখন তো আর বসে থাকার সময় না। আর কত ওয়েট করব? বাবা মা অনেক চাপ দিচ্ছে। ছেলেও নাকি ভালো চাকরি করে, তাই রাজি হয়ে গেলাম। তুই না কাকে যেন ভালোবাসতি? তোরে আমি বলেছি আমি কাউকে ভালোবাসি? না মানে? হইছে, আর মানে মানে করিস না। এ তুই কখন করবি? কে, আমি? আমি তো করে ফেলছি আরো আগে। সবাই জুয়েলের দিকে অবাক হয়ে তাকায়। আরে এত অবাক হওয়ার কিছু নাই, সত্যি করে ফেলছি। ওই আমাদের তো বললি না। বলার প্রয়োজন মনে করিনি তাই বলিনি। তুই এখনো আমাদের পর ভাবিস? আরে না, হুট করে হয়ে গেছে তাই বলার সময় পাইনি। খেয়াল করে দেখলো তন্নি রেগে লাল হয়ে আছে। জুয়েলের কথা শুনে আরো রেগে গেছে। চোখের মধ্যে পানি টলমল করতেছে। দেখে মনে হচ্ছে একটু পর কান্না করে দিবে। তারপর তন্নি বলল, আচ্ছা তোরা থাক, আমি গেলাম, বাসায় কাজ আছে। আরে কি বলিস, কতদিন পর দেখা হলো, একটু আড্ডা দিয়ে যা। না রে, অনেক কাজ, তোরা বিয়েতে অবশ্যই আসবি। তারপর বিদায় নিয়ে চলে গেল। জুয়েল ওর চলে যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। সানি তাকে টোকা দিয়ে বলল, বন্ধু চেয়ে থেকে লাভ নাই, সে এখন অন্য কারো। সেদিন যদি অ্যাকসেপ্ট করতে তাহলে হয়তো বিয়েটা তোর সাথেই হতো। সালা বেশি বোঝে, এবার বোঝো কেমন লাগে। ওদের কথা শুনে হাসি থামিয়ে রাখতে পারলো না। জুয়েল অনেক জোরে জোরে হেসে ফেলল। কিরে তুই হাসিস কেন, পাগল হয়ে গেলি নাকি? না, তোদের কথা শুনে। তুই পুরাই গেছস। শোন, আমি যে কথাগুলো এখন তোদের বলবো সেগুলো শুনলে তোরাও হাসবি অ্যান্ড অবাক হয়ে যাবি। ও রিয়েলি? তো বল, কি এমন কথা যেগুলো শুনলে আমরাও অবাক হয়ে যাব? তারপর জুয়েল পুরো ঘটনাগুলো ওদের সাথে শেয়ার করলো। বাবা মায়ের সাথে দেখা হওয়া থেকে আজ পর্যন্ত সবকিছুই বলল। তার মানে বিয়েটা তোর সাথেই হচ্ছে? কার্ডটা খুলে দেখ, কার নাম লেখা। তোরে তো ডাবল কংগ্রাচুলেশন। তুই ওরে কিছু বলিসনি কেন? সারপ্রাইজ, তোরাও কিছু বলিস না? তুই এক জিনিস মাইরি। আচ্ছা ঠিক আছে চল। এই ওয়েট, তোর আবার কি হলো? তন্নি মনে হয় রাগের মাথায় বিয়েটা করতেছে। কেমনে বুঝলি? ও তো নিজেই বললো নিজে থেকে বিয়ে করছে। আরে পাগলের দল, কার সাথে বিয়ে হচ্ছে সেটাই তো জানে না, নামটাও দেখেনি।
ঠিক বলেছিস, কেমন যেন শুকিয়ে গেছে। ওই হারামিরা, ওরে নিয়ে এত কথা বলিস কেন? জানিস না ও আমার হবু বউ? ওরে আমার ভালোবাসা রে, বেশি কথা বললে এখন তন্নিরে সব বলে দিব। আচ্ছা সরি, এখন কিছু বলিস না, সময় মতো সব বলিস। আচ্ছা, ও তো এখন তোর বউ হবে, তবুও কেন কষ্ট দিচ্ছিস? কলেজের দিনগুলোর কথা ভুলে গেলি? এখন এগুলো মাথায় নিয়ে ঘুরিস? না ঘুরে কোনো উপায় আছে? যখন একা থাকি ওর অত্যাচারের কথা মনে পড়ে। আচ্ছা এগুলো বাদ দে, বিয়ের পর সারাদিন তো আদরের উপর রাখবা, তখন তো অত্যাচার করবা না। এই যে আয়মান যেমন সাদিয়ারে আদর করতেছে, সাদিয়াও করতেছে, কি একটা লাক্সারিয়াস লাইফ। উফ। সবাই একসাথে সানিকে থাপড়ানো শুরু করলো। হারামি, তুই কোনোদিন মানুষ হবি না। ও আচ্ছা, তুইও তো ফয়সালকে আদর করতেছিস। শালার কি পুরা কপাল দিয়ে দুনিয়াতে আইসি কে জানে। তোর কপালে বউ নাই। এভাবে অনেক মজা করলো সবাই, আনন্দ করে রাতের বেলায় বাসায় চলে গেল। খুব ভালো একটা দিন কাটলো। দেখতে দেখতে বিয়ের তারিখ চলে আসলো। ফারিয়া আর সাদিয়া তন্নির সাথে শপিং করতে গেল, সানিয়া রাইমান জুয়েলের সাথে। জুয়েলরা দূরে দূরে আছে, যাতে ভুলেও তন্নি কিছু জানতে না পারে। শপিং শেষে বের হচ্ছে এমন সময় গেটে তাকাতেই একটা টাসকি খেলো। দেখলো তন্নিও বের হচ্ছে। জুয়েল সানিয়া রাইমানকে ইশারা দিয়ে লুকিয়ে যেতে বলল। তারপর ওরা চলে যাওয়ার পর জুয়েলরা বের হলো। বাসায় গেল, সবকিছু নতুন করে সাজাচ্ছে। আস্তে আস্তে বিয়ের পুরো প্রিপারেশন নেওয়া হচ্ছে। আব্বু আর আম্মু সবাইকে দাওয়াত দিয়ে আসলো। জুয়েলও মোটামুটি ব্যস্ত, এটা ওটা করছে। দেখতে দেখতে বিয়ের দিন খুব কাছে চলে আসলো। গায়ে হলুদের আগের দিন সানি, আয়মান, সাদিয়া ফারিয়াকে কল দিয়ে দিঘির পাড়ে আসতে বলল। বিকেলবেলা ওরাও আসলো। কিরে, কি অবস্থা? এই তো মোটামুটি, তোরা কেমন আছিস? আমরা ভালো। আচ্ছা বল, কেন রেখেছিস? আসলে কিভাবে কি করতে হবে তোরা যদি বলে দিতি তাহলে ভালো হতো। আমি তো এর আগে কখনো বিয়ে করিনি, তাই কোনো অভিজ্ঞতা নেই। তুই যেভাবে বলছিস মনে হয় আমাদের অনেক অভিজ্ঞতা আছে। আরে ধুর, সেটা না, এমনি বললাম। আচ্ছা শোন, একে একে সবাই অনেক পরামর্শ দিল। আসলে আপনি যতই চালাক হন না কেন, নিজের কোনো বিশেষ কাজে বোকা হয়ে যাবেন, কিছু আপনার মাথায় আসবে না। যাই হোক, ওদের সাথে আরো অনেক কথা বললো। ফারিয়া বলল, আচ্ছা, একটা জিনিস তো আমার মাথায় আসছে না। কি? কালকে তো দুজনেরই গায়ে হলো, তো আমরা দুই জায়গায় কিভাবে থাকবো? সিম্পল, ছেলেদের বাসায় হলুদ অনেক রাত করে হয়। তোরা তন্নির গায়ে হলুদ দিয়ে আমার সাথে আমার বাসায় চলে আসবি। আমার সাথে মানে তুইও যাবি নাকি? আমারেও তো দাওয়াত দিচ্ছে। হা হা হা। আর আমি, তুই এক জিনিস মাইরি, তোর কাজ নেই। সবকিছু গুছিয়ে যাব। কিন্তু এই চুপ থাক, সবসময় কিন্তু কিন্তু করিস কেন? এই কুত্তা, আমি তোর সাথে কথা বলছি নাকি? পরের দিন মানে হলুদের দিন সকাল থেকে সবকিছু সাজাতে শুরু করলো। লাইটিং দেখে কেমন যেন একটা দোলা দোলা ভাব চলে আসলো। সারা দিন কাজ করতে করতে কখন যে সময় চলে গেল বুঝতেই পারিনি। বিকেলবেলা সানি, আয়মান আসলো। ওরাও টুকিটাকি অনেক কাজ করলো। রাত 10টায় ফারিয়া কল দিল। কিরে, আসবি না? আসতেছি। তাড়াতাড়ি আয়, তোদের তন্নি খুঁজছে। ওয়েট, আসছি। রেডি হয়ে বাইকটা বের করে যেই বাইরে আসলো তখনই আম্মুর আগমন। কি রে, কই যাস তুই? তোমার বৌমাকে গায়ে হলুদ দিয়ে আসতে। হা হা হা। কি, নিজের গায়ে হলুদের খবর নাই, উনি যাচ্ছে বউয়ের গায়ে হলুদ মাখতে। যা বাসায় যা। আরে ধমকাও কেন? যাবো আর আসবো। তোর বাবা দেখলে চিল্লাচিল্লি করবে। কিছু করবে না, আমি যাবো আর আসবো। ওকে, সাবধানে যা। ওকে। তারপর বাইক নিয়ে বেরিয়ে গেল। জুয়েল ভাবলো, আমি মনে হয় একমাত্র জামাই যে নিজের বউকে হলুদ মাখতে যাচ্ছে। শালার এমন জামাই পাওয়া তো ভাগ্যের ব্যাপার। আহা আহা। অবশেষে তন্নিদের বাসায় চলে আসলো। বাহ, অনেক দারুণ ভাবে সাজানো হয়েছে। জুয়েল ভেতরে গেলে তন্নির বাবা মা ওকে দেখে অবাক হয়ে গেছে। আসলে হওয়ারই কথা, হলুদের দিন জামাই বউয়ের বাসায়। জুয়েল সালাম করলো। ওনারা হাসতেছে, হয়তো ওনারাও বুঝে গেছে সে কেন এসেছে। ভেতরে গেল, দেখলো তন্নিকে সাজাচ্ছে। ওদের দেখে ফারিয়া আর সাদিয়া বাইরে আসলো। কিরে, এত দেরি কেন? আরে বলিস না, আম্মু আসতে দিচ্ছিল না। তো পরে কেমনে আসলি? তোর কথা বলেছি, সাথে সাথে ছেড়ে দিয়েছে। এই কুত্তা পিলাই, তুই সবসময় আমার পিছে লাগিস কেন? হায় রে আল্লাহ, আজকেও তোরা ঝগড়া করবে? আচ্ছা জুয়েল শোন, বল। তন্নি বলেছে তুই আসলে ওর সাথে পার্সোনালি কথা বলতে। তুই ছাদে যা, আমি তন্নিকে পাঠিয়ে দিচ্ছি। আমার সাথে আবার কিসের কথা? আরে আজব, না শুনলে বুঝবি কেমনে কি কথা। আচ্ছা ঠিক আছে, আমি ছাদে যাচ্ছি। আমরাও আসবো নাকি? তোরা গিয়ে কি চুল ছিঁড়বি? যা গিয়ে দেখ বাবুর্চি ঠিক মতো কাজ করছে কিনা, না হলে গিয়ে পেঁয়াজ রসুনের খোসা ওঠা।
কুত্তি তুই যা, আমাকে কেন বলছিস? ওদের কথা শুনে জুয়েল হাসতে হাসতে ছাদে গেল। অনেকক্ষণ ধরে বসে আছে, তন্নি আসছে না। এই তো আসছে। বাহ, আজকে ওরে একদম অন্যরকম লাগছে। আবার ক্রাশও খেলাম। এই আমি কারে বিয়ে করতেছি ভাবতেই কাতুকুতু লাগছে। তন্নি এমনিতেই অনেক সুন্দর, তার উপর আজকে বিয়ের সাজে সেজেছে, পরনে শাড়ি দেখে মাথা নষ্ট লাগতেছে। ওর দিকে কতক্ষণ তাকিয়েছিল মনে নেই। ওর ধাক্কা খেয়ে বাস্তবে ফিরে আসে। কিরে, কি দেখতেছিস? কিছু না, বল কি বলবি? আমার বাসায় যেতে হবে। তুই কি কিছু বুঝিস না? কি বুঝতাম আমি? আমি সত্যিই তোকে ভালোবাসি, বিশ্বাস কর। এখন এগুলো বলে লাভ নেই, কালকে তোর বিয়ে। চল আমরা এখনই পালিয়ে যাই। কি তুই পাগল নাকি? পাগল হয়ে গেছি। দেখ, পাগলামি করিস না, লোকে দেখলে সমস্যা হবে। দেখুক, তাতে আমার কি? আমি সত্যিই তোকে ভালোবাসি, পারবো না আমি থাকতে। এ কথা বলে জুয়েলকে জড়িয়ে ধরে। বেচারা তো পড়ে গেল মহা বিপদে। অবশ্য ওর ভালোই লাগতেছে ওর জড়িয়ে ধরা দেখে, কিন্তু একটু ভাব নিল, ওকে দূরে সরিয়ে দিল, কারণ কালকে থেকে তো সব সময় ধরে রাখতে পারবে। ভাব নিয়ে ওকে বলল, তোর লজ্জা করে না? বিয়ের আগের অন্য একটা ছেলেকেছি। তোর কি বিশ্বাস হয় না? আরে ধর, এগুলো কি বিশ্বাস করব? এগুলো হচ্ছে তোর ন্যাকামি। সো ন্যাকামি না করলেই ভালো হবে। আমি নিচে যাচ্ছি, তুই এই চোখ মুখ ঠিক করে নিচে আয়। মনে মনে বলল, বাহ, ফকিন্নি আসলেই আমাকে ভালোবাসে। এবার বুঝো জুয়েল কি জিনিস। অনেক তো জ্বালাইছিলা আমারে, দেখো এখন কেমন লাগে। জুয়েল নিচে চলে গেল। সানিয়া রায়মান ইশারায় জিজ্ঞেস করলো কি বলেছে। ও পরে বলবে বলে ইশারা দিল। একটু পর তন্নিও চলে আসলো। গায়ে হলুদ দেওয়া শুরু হলো। ওকে আরো রাগানোর জন্য জুয়েল সবার আগে স্টেজে উঠলো। উঠেই অনেকগুলো হলুদ নিয়ে ওর মুখে লাগিয়ে দিল। রেগে পুরো লাল হয়ে গেছে মেয়েটা। এদিকে সানিয়া রায়মান তালি দেওয়া শুরু করলো। ওদের দেখে অন্যরাও দেওয়া শুরু করলো। তারপর মিষ্টি খাইয়ে দিয়ে কিছু ছবি তুলে চলে আসলো। তন্নির চোখে স্পষ্ট পানি দেখতে পেল। তারপর সানিয়া, আইমান, সাদিয়া, ফারিয়া সবাই তাড়া লাগালো। জুয়েল ওদের বলল তাড়াতাড়ি রেডি হতে। আচ্ছা, তন্নিকে বলে যে। মাথা খারাপ? ওরে বললে যেতে দিবে না? যদি আমাদের খুঁজে? খুঁজবে না, সবাই হলুদ লাগাতে লাগাতে 4টা বাজবে, তারপর ঘুমিয়ে যাবে। তন্নি ভাববে আমরাও ঘুমিয়ে গেছি। এখন তাড়াতাড়ি চলো, আব্বা কল দিচ্ছে। আমরা কেমনে যাব? বাইরে সিএনজি আছে, আমি তুই আর ফারিয়া সিএনজিতে যাব, সানিয়া জুয়েল বাইকে যাবে। ওকে চল। তারপর জুয়েলদের বাসায় চলে আসলো। বাবা অনেকগুলো ঝাড়ি দিল। সেগুলো হজম করে জুয়েল গিয়ে রেডি হয়ে স্টেজে গিয়ে বসলো। তারপর শুরু হলো ওর ওপর 3য় বিশ্বযুদ্ধ। এক একে সবাই গায়ে হলুদ দিল। ফটোশুট এটা সেটা করতে করতে 5টা বেজে গেল। তাড়াতাড়ি গিয়ে ঘুমিয়ে গেল। 11টায় ঘুম থেকে উঠলো জুয়েল। সে গোসল করে শার্ট প্যান্ট পরে রেডি হয়ে গেল। আম্মু এসে বলল, ইরে, পাঞ্জাবি শেরওয়ানি না গায়ে দিয়ে এটা কি দিলি? আরে ওগুলো গাড়িতে থাকবে, ওগুলো গায়ে দিয়ে তন্নিদের বাসায় গেলে সে সব বুঝে যাবে। তোমরা সবাই চলে আসবে, শেরওয়ানি গাড়িতে থাকবে। আমরা গেলাম। এটা কেমন কথা? আর কোনো কথা না বলে জুয়েল, সানিয়া, আইমান, সাদিয়া, ফারিয়া বেরিয়ে গেল। একটু পর তন্নিদের বাসায় গেল। দেখলো তন্নির রুমে অনেক ভিড়, মনে হয় ওকে সাজাচ্ছে। জুয়েল, সানিয়া, আইমান বাইরে ঘুরতেছে। সাদিয়া আর ফারিয়া ভেতরে গেল। লোকজন এসে খাওয়া দাওয়া শুরু করে দিল। হেই, আমার খিদে লাগছে। এই জুয়েল, আয় খেয়ে নি। পাগল নাকি? আমাকে পরে খাওয়ানো হবে। আরে বেটা, পরে লজ্জায় খেতে পারবি না, এখন অল্প অল্প করে খেয়ে নে। তারপর আইমান আর সানি দুজনেরই টানাটানিতে খেতে বসলো জুয়েল। তখন প্রায় 1টা বাজে। ওরা খাচ্ছে এমন সময় ফারিয়া দৌড় দিয়ে ওদের কাছে আসলো। এসে তার কানে যা বললো তার শুনেই পায়ের নিচ থেকে যেন মাটি সরে যেতে লাগলো। তন্নি সুইসাইড করেছে, অনেকগুলো মেডিসিন একসাথে খেয়ে ফেলেছে। ভাতের প্লেট রেখে দৌড় দিল জুয়েল। ও রুমে গিয়ে দেখে অনেক মানুষ। ভিড় ঠেলে ভেতরে গেল। তাড়াতাড়ি ওকে কোলে নিয়ে হাসপাতালে নিয়ে এমার্জেন্সিতে পাঠিয়ে দিল। চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। ওকে সারপ্রাইজ দিতে গিয়ে নিজে যে এত বড় সারপ্রাইজ পেয়ে যাবে কখনো কল্পনাই করেনি। সানি, আইমান, ফারিয়া, সাদিয়া সবাই আছে। তন্নির আম্মু অজ্ঞান হয়ে গেছে। একটু পর ভেতর থেকে একটা ডাক্তার আসলো। সে তাড়াতাড়ি ওনার কাছে গেল। আপনার কে হয়? জি, আমার ওয়াইফ। এখন কেমন আছে? এখন চিন্তামুক্ত। ঠিক সময়ে নিয়ে এসেছেন। স্যালাইন লাগিয়ে দিয়েছি, আপনারা চাইলে ভিতরে যেতে পারেন। ধন্যবাদ ডাক্তার সাহেব। ভেতরে গেল জুয়েল। তন্নি ঘুমিয়ে আছে। দেখে মনে হচ্ছে একটা নিষ্পাপ ফুটন্ত ফুল ঘুমিয়ে আছে। জুয়েল ওর পাশে বসে মাথায় হাত বোলাতে লাগলো। সানি, আইমান, সাদিয়া, ফারিয়া সবাই ছিল। অনেকক্ষণ পর তন্নির জ্ঞান আসলো।
ওর চোখ খোলা দেখে আনন্দে চোখে পানি চলে আসলো। এমন করলি কেন? তুই জানিস তোর কিছু হয়ে গেলে আমি নিজেও ঠিক থাকতাম না। বাঁচাইলি কেন আমারে? আমি তো তোর কেউ না। আমার জামাইরে বল আসতে। মানে মানে ওর সাথেই তোর বিয়ে ঠিক হয়েছিল? কি বলিস এসব? সত্যি বলছে। তুই একবারও বিয়ের কার্ডটা দেখেছিস? সেখানে তোর আর কার নাম লেখা? তোর কথার আগামাথা আমি কিছুই বুঝতেছি না। তো আমাকে কিছু বলিসনি কেন? সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। যা, আর আমি থাক তুই তোর সারপ্রাইজ নিয়ে। এখানে আসলি কেন? তোদের সাথে কথা নাই। আরে পাগলি, রাগ করিস কেন? জুয়েল্লা, তুই অনেক বড় মাপের হারামি রে। সেটা জেনেও তো প্রেমে পড়ে গেছিস। সত্যি তোরে ছাড়া থাকতে পারবো না রে। জুয়েলও কিছু বলেনি। ওই এগুলো বাসর ঘরে গিয়ে কি করিস? আমার গা জ্বলে। এই মেহমানরা কিছু জানে? ওদের বলেছি তুই হঠাৎ সেন্সলেস হয়ে গেছিস। চল বাসায় চলে যাই। তুই আরো সুস্থ হ, তারপর। আরে ধুর, আমি ভালো আছি, চল তো। তন্নির বাবা মা এবং জুয়েলের বাবা মা গাড়ি নিয়ে আসতেছিল। এমন সময় তন্নিকে বাইরে বেরিয়ে আসা দেখে ওনারা এসে ওকে জড়িয়ে ধরলো। তারপর তন্নিদের বাসায় চলে গেল। বিয়ের সবগুলো কাজ শেষ হলো, কবুল টবুল বলাও শেষ। ওরে গাড়িতে করে বাসায় নিয়ে গেল। গাড়িতে ও জুয়েলের একটা হাত ধরে বসেছিল। এখন রাত 12টা। জুয়েল, সানিয়া আর আয়মান বাসার ছাদে বসে বসে আড্ডা দিচ্ছে। এমন সময় আম্মু আসলো। কিরে, তুই এখনো এখানে? মেয়েটা কখন থেকে বসে আছে, তার উপর সে অনেক অসুস্থ। যাচ্ছি, তুমি যাও। আম্মু চলে গেল। আচ্ছা তোরা ঘুমিয়ে যা, অনেক রাত হইছে। আজকে কিছু করিস না, ও অসুস্থ। হারামজাদা, দোস্ত তুই যা, আল্লাহ হাফেজ। দেখে শুনে সবকিছু করিস। শালারা দুজনেই সুন্দর করে বাস দিয়ে দিল। জুয়েল এখন ওর রুমের সামনে দাঁড়িয়ে আছে। নিজের রুমে যেতে নিজেরই লজ্জা লাগছে। ধুর, এত লজ্জা দিয়ে কাজ হবে না, ভেতরে যাওয়া যাক। ভেতরে গিয়ে দরজাটা লাগিয়ে দিল জুয়েল। জুয়েল তাকিয়ে দেখে তন্নি একটা লম্বা ঘোমটা দিয়ে বসে আছে। জুয়েল সামনে গেল। ওর ধারণা অন্যদের মতো তন্নিও সালাম করতে আসবে আর ও ওকে ধরে ফেলবে, কিন্তু সেটা আর হলো না। তন্নি একটা টান দিয়ে ওর ঘোমটাটা খুলে খাট থেকে নেমে শাড়িটা কোমরের মধ্যে গুজে বলতে লাগলো, এই হারামি কুত্তা বিলাই, এতক্ষণ কই ছিলি? জানিস না আমি ভয় পাই। এই সরি রে, ওদের সাথে আড্ডা দিতে দিতে কখন যে সময় চলে গেছে টেরও পাইনি। বাহ, ঘরে বউ রেখে উনি বাইরে আড্ডা দিচ্ছে। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। প্লিজ রাগ করিস না, এবারের মতো মাফ করে দে। দিতে পারি, একটা শর্তে। কি? আমাকে একটা গান শোনা। দূর, আমি পারি না। কি বললি? এই না শোনাচ্ছি, তোকেও শোনাতে হবে। দেখা যাবে, আগে তুই শুরু কর। তুমি দিও না গো বাসর ঘরের বাতি নিভাইয়া। এই হারামি, এটা কোনো গান হলো? সুন্দর গান গা। দূর, আমি পারি না, তুই একটা শোনা। তারপর তন্নি ওর মিষ্টি কণ্ঠে একটা তাহসানের বন্ধু হও যদি এই গানটা শোনালো। জুয়েল তালি দিল। আর একটু নাচি। পাগল নাকি? আমি পারি না, তুই নাচ। আরে পারবি, হালকা একটা গানে নাচবো, আয়। তারপর উল্টাপাল্টা কিছুক্ষণ নাচলো ওরা। কি নাচলো নিজেরাও জানে না। চল ছাদে যাব, চাঁদ দেখবো। ওকে চল। ওই এইভাবে না, আমাকে কোলে করে নিয়ে চল। কি আর করা, আটার বস্তাটাকে কোলে নিয়ে ছাদে গেল জুয়েল। আল্লাহ, তুই এত ওজন! একদিনেই এই অবস্থা? বাকি সময় তো রয়েই গেছে। মানে? তনি আর কিছুই বললো না। দুজনে ছাদের এক কোণে গিয়ে বসলো। তনি জুয়েলের কাঁধে মাথা দিয়ে চাঁদ দেখতে লাগলো, সাথে নানান রকম কথার ফুলঝুরি ফুটতে লাগলো। তারপর আবারও ওকে কোলে নিয়ে রুমে আসলো। এই শোন, আজ থেকে তুই টুকারি করে বলবি না, তুমি করে বলবি। আমি পারবো না। পারবি না মানে? কেউ যদি শোনে, মা নিজ্জত সব যাবে। আচ্ছা যা, সবার সামনে তুমি বলবো, আর এমনিতে তুই করেই বলবো। আই শোন। বল। আমার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল আমার টুইন বেবি হবে। হাসানি? তাহলে তো আমাকে ডাবল পরিশ্রম করতে হবে। মানে? একটার জন্য যে কাজ করা লাগে, দুইটার জন্য তার ডাবল করা লাগবে না? এই খবরদার একদম কাছে আসবি না, আমি কিন্তু চিল্লাচিল্লি করব। জুয়েল বাংলা সিনেমার ভিলেনের মতো একটা হাসি দিয়ে বলল, হু হা 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 হা। সুন্দরী, তোমার ডাক শুনে এখানে কেউই আসবে না। এই না, একদম না। জুয়েল ওরার কোনো কথা না শুনে হাত ধরে একটা টান দিল, তারপর হারিয়ে গেল অন্য একটা পৃথিবীতে। গল্পটি ভালো লাগলে সুন্দর একটা কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।